এখন আসলে খুব সমস্যা হয় বুঝছো, মানে ফেসবুকে আসলে এগুলা খুব দুষ্টামি করে এখন। আগের মতো আর ইজি নাই সব কিছু। না, নেটে ডিস্টার্ব না, আসলে নেটে ডিস্টার্ব না, আমাদের ইন্টারনেট সব ঠিক আছে। ইন্টারনেট আমাদের খুবই হাই, কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, সমস্যা হচ্ছে ফেসবুক এখন লাইভে খুব বেশি ঝামেলা করতেছে, তারা অনেক রেস্ট্রিকশন দিচ্ছে বুঝছো। এটা কেন আমি জানি না, কিন্তু তোমরা দেখলে গতকাল বাংলাদেশে না হয় সমস্যা, গতকাল যে চিন্ময় ভাই ক্লাস নিল, ওনার ক্লাসে কিন্তু দেখো আটকে গেছে। সো ব্যাপারটা ইন্টারন্যাশনালি প্রবলেমটা হচ্ছে। সো যে আমাদের এখানে শুধু হচ্ছে ব্যাপারটা এরকম কিন্তু না, সব জায়গায় এই প্রবলেমটা হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা হয়তো দ্রুতই আমাদের ওয়েবসাইটের ক্লাসে ফিরবো। ওকে, চলো আমরা একটু ওয়েবসাইটে কেন নিচ্ছেন না, আমাদের ওয়েবসাইটটা আরেকটু ডেভেলপমেন্টটা বাকি আছে। সো যদি হয় তখন আমরা নিব। হ্যাঁ, আমাদের যদি নেওয়া যেত আমরা কি না নিতাম? অবশ্যই নিতাম, তাই না? ওকে, চলো আমরা যদি প্যাসেজটা বুঝে থাকি, চলো ভাই আমরা এবার এমসিকিউগুলো একটু হাত দিই। হ্যাঁ চলো, প্রথম কোয়েশ্চেন, সবাই একটু মনোযোগ দিয়ে এমসিকিউগুলো উত্তর করবা। হ্যাঁ, সবাই চেষ্টা করো। চলো প্রথম কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? নিচের কোন বক্তব্যটা আসলে সঠিক না? দেখো তোমরা অনেক সময় প্রশ্নে খেয়াল করো না, প্রশ্নে বলেছে যে ইজ নট কারেক্ট। দেখো প্রশ্নে বলে দিয়েছে কোনটা সঠিক না জানতে চাইছে, তাই না? তাহলে সঠিক না যখন বলবে, তার মানে যেটা সঠিক, যে কথাটা বাস্তব সেটা উত্তর হবে না, যেটা মিথ্যা সেটা উত্তর হবে। তাহলে কোনটা সঠিক নয়? আমেরিকো ইজ আ টিনেজার, এটা কি সঠিক না? 13 বছর থেকে 18 বছর টিনেজার, তার মানে এটা সঠিক উত্তর হবে না। আমেরিকোস মাদার রিম্যারিড, আমেরিকার মা দ্বিতীয় বিয়ে করেছে, হ্যাঁ এটাও সঠিক। আমেরিকা ইজ অ্যান অরফান বয়, আমেরিকা একজন এতিম ছেলে, তার বাবা মা দুজন মারা গেছে। অরফান কাকে বলে? যার বাবা মা দুজনই মারা গিয়েছে তাকে বলা হয় অরফান বা এতিম ছেলে। আমেরিকা কনসিডার্স হিমসেলফ লাকি, ও বলছে যে একদিক থেকে আমি লাকি, এই কথার অর্থ কি সে আসলে নিজে ভাগ্যবান? না, তার ঘুমানোর জায়গা নাই, খাওয়ার জিনিস নাই, কোথায় রাতে ঘুমাবে সেই অবস্থা নাই, তাহলে অবশ্যই হি ইজ নট লাকি। তাহলে মূল কথা কি হবে? আমেরিকা ইজ অ্যান অরফান, এই কথাটা মিথ্যা, রাইট? এটা মিথ্যা কথা, কারণ তার বাবা মা উভয়ই আছে, কিন্তু বাবা তাকে চাচ্ছে না, মা আরেকজনকে বিয়ে করেছে, বাট এমন না যে বাবা মা কেউ নাই, দুজনেই আছে, তাই না? তাহলে কি হবে? উত্তর হবে আমাদের সি নাম্বার। তারপরে আসি, হু রিফিউজ টু পে মেডিকেল হেল্প ফর দ্য ইনজিওর্ড বয়? এই যে অসুস্থ ছেলেটার জন্য কে মেডিকেল হেল্প দিতে না করেছিল? আমেরিকো? না, আমেরিকো এখানে কেন আসবে? দ্য ইনজিওর্ড বয়, ছেলে নিজেরটা নিজে কিভাবে রিফিউজ করবে? না, ব্যক্তিগত নিজেকে নিজে রিফিউজ করতে পারে না। দ্য পজেসর অফ দ্য ফ্যাক্টরি, পজেসর শব্দ অর্থ হচ্ছে ওনার, মনে রাখো পজেসর অর্থ কি? মালিক বা ওনার, মালিক, ওনার, ঠিক আছে? উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে দ্য পজেসর অফ দ্য ফ্যাক্টরি, অর্থাৎ কোম্পানির মালিক। তারপর আসি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হোম ইন দ্য প্যাসেজ? আচ্ছা, বলেছে হোম শব্দের অর্থ কি? হোম, হোম শব্দের অর্থ কি? ডোমেস্টিক, গৃহপালিত। অ্যাবোডি, অ্যাবোডি শব্দ অর্থ হচ্ছে ঘর। হ্যাঁ, অ্যাবোডি শব্দ অর্থ কি? অ্যাবোডি শব্দ অর্থ হচ্ছে ঘর। অ্যাবোডি শব্দ অর্থ কি? ঘর। ফ্যামিলি মানে পরিবার, আর প্লেস অফ রিক্রিয়েশন, আনন্দের জায়গা। আনন্দের জায়গা হতে পারে কোনো একটা পার্ক, কোনো একটা ট্যুরের জায়গা হতে পারে, তাই না? সেটা না। তাহলে হোম শব্দের সিনোনিম কোনটা পাবো আমরা? অ্যাবোডি। অ্যাবোডি শব্দের অর্থ কি? ঘর অথবা আমাদের আবাসস্থল। তারপর আসো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে মিন? এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? আমার বাবা খুব দূরে বাস করে, তাই না? তাহলে আই লিভ উইথ মাই ফাদার, না, আমি তো আমার বাবার সাথে বাস করি না। আমেরিকা তার বাবার সাথে বাস করে না। তাহলে মাই ফাদার ফিলস মি, আমার বাবা আমাকে খুব অনুভব করে। যদি খুব অনুভব করতো তাহলে বাবা তাকে ছেড়ে যেত না। মাই ফাদার ওয়ান্টস টু লিভ উইথ মি, আমার বাবা আমার সাথে থাকতে চায় না, বাবা থাকতে চায় না, বলেছে ইউ গো অ্যাওয়ে। মাই ফাদার ডাজ নট লিভ উইথ মি, আমার বাবা আমার সাথে থাকে না, সেটাই সত্য কথা। তাহলে মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, অনেক দূরে বাস করে, মানে হচ্ছে বাবা তার সাথে আসলে থাকে না। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের ডি নাম্বার। তারপর আসি, আমেরিকাস প্যারেন্টস আর, আমেরিকার বাবা মা কি? সেপারেটেড, তারা আলাদা হয়ে গেছে অলরেডি। অ্যাবাউট টু সেপারেট, মানে সেপারেট হবে হবে অবস্থা। অ্যাবাউট টু মানে হচ্ছে কোনো কিছু হবে হবে অবস্থা, কাছাকাছি। না, তারা অলরেডি সেপারেটেড। নট সেপারেটিং, তারা আলাদা হচ্ছে না। বিং সেপারেটেড, আলাদা হইতেছে, চলমান। না, তারা অলরেডি সেপারেটেড, তাই না? তারা অলরেডি সেপারেটেড। তারপরে কোনটা হবে? দ্য ওয়ার্ড সেপারেটেড মিনস, সেপারেটেড মানে কি? আলাদা, তাই না? সেপারেট মানে কি? আলাদা, তাই তো? আলাদা। এটা হচ্ছে কোনটা যায়? সবচেয়ে সুন্দর ওয়ার্ড হচ্ছে ডিভোর্সড। তারা দুজন হচ্ছে কি? ডিভোর্স।
অ্যাটাচড মানে হচ্ছে একত্রে থাকা, রিলেটেড মানে হচ্ছে সম্পৃক্ত থাকা, আবার অ্যালিওর্ড মানে হচ্ছে কেউ কারো আকর্ষণে থাকা। তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে ডিভোর্স। দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আমেরিকা কি ছিল? স্ট্রিট হকার। আমেরিকা হকার ছিল, রাস্তায় রাস্তায় গিয়ে জিনিসপত্র বিক্রি করতো সবসময় না, সে ময়লা কুড়াইতো। আর একবার শুধু সে সৈকতে রাস্তায় রাস্তায়, সে স্ট্রিট হকার না, কিন্তু সে রাস্তায় কোনো ব্যবসা করে নাই, বিক্রি করে নাই, সে ওই যে সমুদ্র সৈকতে একবার আইসক্রিম বিক্রি করছে। তাহলে তাকে স্ট্রিট হকার বলা যায় না। আর চাইল্ড, সে একজন শিশু ছিল। আর ইয়াং ম্যান, সে একজন যুবক ছেলে ছিল। আর স্ট্রিট বেগার, একজন রাস্তার ভিক্ষুক ছিল। কোনটা হবে বলো দেখি, কোনটা হতে পারে? ভাবো তুমি, একদম ইজি একটা কোয়েশ্চেন। হ্যাঁ, তোমার কাছে মনে হবে সবগুলোই উত্তর হতে পারে, মানে একটু চিন্তা করো প্যাসেজে কোনটা বলা হয়েছে আর কোনটা বলা হয় নাই। প্যাসেজে যেটা নাই এরকম কোনো জিনিস তুমি দিতে পারবে না। তোমার কাছে মনে হইতে পারে কোনো উত্তর সঠিক, আরো ভালো মনে হচ্ছে, বাট যেটা প্যাসেজে নাই দ্যাট ক্যান নট বি আ রাইট অ্যান্সার। কোনটা হবে? উত্তর হচ্ছে বি, রাইট, সেটা শিশু ছিল, চাইল্ড, রাইট। কিন্তু ইয়াং ম্যান, যুবক ছেলে না, যুবক না সে। আর স্ট্রিট বেগার, সে ভিক্ষা করে নাই কখনো, এবং সে রাস্তায় রাস্তায় জিনিসপত্র বিক্রি করে নাই, শুধু সে ময়লা টোকাইছে আর একবার আইসক্রিম বিক্রি করছে, তাও রাস্তায় না, সমুদ্র সৈকতে, অল্প কিছু দিনের জন্য। উত্তর কি হবে? আ চাইল্ড। হোয়াট ইজ দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ ভ্যান্ডর? ভ্যান্ডর শব্দটার কন্টেক্সচুয়াল মিনিং আসলে কি বলতো? ভ্যান্ডর মানে কি? ভ্যান্ডর মানে তো একটা দোকান না, যেখানে গিয়ে বিভিন্ন হকাররা দোকান দোকান থেকে জিনিসপত্র কিনে সেখানে আবার বিক্রি করে, তাই না? হকার। তাহলে কি হবে? স্লেভ মানে কি? ভ্যান্ডর মানে কি? একটা দোকানদার বলতে পারো, তুমি দোকানদার বলতে পারো। তাহলে এর মানে কি স্লেভ? সে কি কৃতদাস ছিল? না। সে কি টেরোরিস্ট ছিল, সন্ত্রাসী ছিল? ভ্যান্ডর মানে তো তোমার কি বলা যায় যে হকারি দোকানদার, হ্যাঁ, হকারের দোকানদার। ব্যাগার ছিল, তাহলে ভ্যান্ডর মানে কি ব্যাগার, ভিক্ষুক না। ভ্যান্ডর মানে হচ্ছে হকার, ওইটা যেখান থেকে ছোটখাটো জিনিসপত্র তারা নেয়, ময়লা আবর্জনা দেয়, আবার টাকা নেয়, এটা হচ্ছে হকারি একটা ব্যবসা। গো অ্যাওয়ে রেফার্স টু, গো অ্যাওয়ে মানে কি বোঝায়? অর্থ কি? টু ডিসঅ্যাপিয়ার, উধাও হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। ডিসঅ্যাপিয়ার মানে কি? অদৃশ্য হওয়া। ডিসঅ্যাপিয়ার মানে কি? অদৃশ্য, অদৃশ্য বা উধাও হওয়া। টু ট্রাভেল অর্থ হচ্ছে ভ্রমণ করতে যাও। টু ডাই, মরে যাও। টু ডিপার্ট, এখান থেকে চলে যাও। ডিপার্ট মানে কি? চলে যাওয়া। ডিপার্ট শব্দ থেকে চলে যাওয়া। উত্তর কি হবে? টু ডিপার্ট, এখান থেকে চলে যাও। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন। Amerigo said, I am hungry and I don't know where I will sleep the next night. I would like to live in my own home and sleep in peace. What does it imply? এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? His desire to be rich, তার তার ইচ্ছা হলো ধনী হওয়া, এটার দ্বারা এটা বুঝাইছে না। সে ধনী হতে চাচ্ছে না, সে চাচ্ছে একটু শান্তিতে ঘুমাইতে। মিজারেবল কন্ডিশন অফ আমেরিগো, এখানে কি শুধুমাত্র খারাপ অবস্থার কথা বলা হয়েছে? তার ইচ্ছাকে বলা হয় নাই? ইচ্ছার কথা কি বলা হয়েছে? হিজ এক্সপেকটেশন ইজ টু লিড আ হ্যাপি লাইফ, তার তার প্রত্যাশা একটা সুখী জীবন কাটানোর প্রত্যাশা। আর বোথ 2 and 3, তাহলে দুইটা হবে না? এই যে প্রথম অংশ দেখো, যে আই এম হাংরি, এই কথাটা যখন বলছে আই এম হাংরি অ্যান্ড আই ডোন্ট নো ওয়্যার টু স্লিপ, এটা কি? তার মিজারেবল কন্ডিশন, তার অত্যন্ত নাজুক অবস্থা। আর দ্বিতীয় অবস্থা সে বলছে আই ওয়ান্ট টু স্লিপ ইন পিচ, শান্তিতে ঘুমাইতে চাই, মানে শান্তিতে বাঁচতে চাই। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে ডি নাম্বার, বোথ 2 and 3। ওকে, উত্তর কিন্তু লাস্টেরটা হবে, কারণ দেখো দুইটা বক্তব্য আমি প্যাসেজ পড়ার সময় বলছিলাম, এখানে দুইটা কথা। একটাতে তার নাজুক অবস্থা বলা হয়েছে, আর একটাতে তার যে সুখে একটা জীবন কাটাইতে চায়, তার প্রত্যাশা, সেটা তুলে ধরা হয়েছে। উত্তর কোনটা হবে? ডি নাম্বার। ওকে, আচ্ছা দেখি তোমাদের কয়টা হয়েছে। হ্যাঁ, 10-এর মধ্যে কয়টা উত্তর হলো দেখি। 10টার মধ্যে কয়টা পারলা তোমরা? 10টা প্রশ্নে কয়টা উত্তর তোমরা দিতে পারলা আমি একটু দেখি তোমাদের কাছ থেকে। হ্যাঁ, 10-এ 10। স্বপ্না আক্তার বলেছে 10-এ 10। মুক্তার 9টা হয়েছে, লামিয়া তাসনিমের 9টা হয়েছে, বা চমৎকার। নাফিজের হয়েছে 8টা, সুমাইয়া ফাতেহা 10টাই পারছি, মুক্তা বলতেছে 10টাই পারছি। গুড গুড গুড। হোসেন আলী বলেছে 8টা, জেসমিন আক্তার 8টা হয়েছে, তারপর হচ্ছে মিতুর হয়েছে 10টা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর, সব হয়েছে। ওয়ালিদ বলেছে সবগুলা। ওয়ালিদ গুড, কংগ্রাচুলেশন ম্যান, গুড গুড। ছেলেরা ভালো রেজাল্ট করলে আমার ভালো লাগে।
মেয়েরা করলে ভালো লাগে, তো ছেলেরা করলে বেশি ভালো লাগে, তাই না? আমার ছোট ভাই ব্রাদার যারা, তাই না? ওকে, আমরা একটু এই প্যাসেজ থেকে বিগত বছরে কেমন প্রশ্ন আসছে আমরা সেই প্রশ্নের প্যাটার্নগুলো একটু যাচাই করি, ঠিক আছে? ওকে, প্রথম কোয়েশ্চেনটা ছিল, হোয়াট ইজ ইউর ইমপ্রেশন অ্যাবাউট আমেরিগোস প্যারেন্টস? আমেরিকার বাবা মা সম্পর্কে তোমার ইমপ্রেশন বা তোমার অভিব্যক্তিটা কীরকম? আমার অভিব্যক্তি হচ্ছে তার বাবা মা হচ্ছে তার প্রতি কোনো কেয়ার নাই, তারা মোটেই তারা কেয়ারফুল না, তারা সেলফিশ, এই জন্য তারা সন্তানকে রাস্তায় ফেলে চলে যেতে পারছে। আমার অভিব্যক্তি এইটা, শেষ। আমি নিজে এভাবে বলবো, একদম এভাবে লিখতাম আমি। আমেরিকাস প্যারেন্টস আর ভেরি মাচ সেলফিশ। তার বাবা মা অত্যন্ত সেলফিশ ইন দ্য সেন্স দ্যাট, এই ক্ষেত্রে এই দিকে বিবেচনায় যে দে ডোন্ট ওয়ান্ট টু টেক আমেরিকাস রেসপন্সিবিলিটিস, তারা কেউ আমেরিকার দায়িত্ব নিতে চায় না। তারা দুইজনেই স্বার্থপর মানুষ, বাবাও চায় না মাও চায় না। দে ডোন্ট হ্যাভ এনি অ্যাটাচমেন্ট ফর দেয়ার সান আমেরিকো, তাদের সন্তান আমেরিকার জন্য তাদের কোনো ফিলিং, তাদের কোনো আকর্ষণ নাই। এখানে অ্যাটাচমেন্টের বাংলা কি বলতো? কোনো আকর্ষণ, তাদের কোনো রকম আকর্ষণ তাদের সন্তানের জন্য নাই। দে আর অ্যাকচুয়ালি হার্টলেস, তারা হচ্ছে নির্দয় ব্যক্তি, বাদল ভাইয়ের মতো। তারা হলো নির্দয় ব্যক্তি, বাদল ভাই ছিল এখানে। আচ্ছা, আমরা কিন্তু বন্দিবাসলে আমরা সব ভাইয়ারা কিন্তু খুব বেশি জলি মুডে থাকি আর কি, আমাদের মধ্যে খুব এমন ডাই হার্ট মানে টাইট সম্পর্ক না। ডট চাচ্ছু, আমরা খুব ভালো সম্পর্ক। বাদল ভাই যেহেতু আমার ভার্সিটিরই সিনিয়র, তাই না? বাদল ভাই ঢাকা ভার্সিটি, আমি ঢাকা ভার্সিটি, তোমাদের সায়াম ভাই ঢাকা ভার্সিটি, তোমাদের সাকলাইন ভাই ঢাকা ভার্সিটি, আর কে আছে ঢাকা ভার্সিটি আমাদের? আর কেউ নাই সম্ভবত ঢাকা ভার্সিটি থেকে। আর আছে কি? না, আর কেউ নাই। সো আমরা হচ্ছে ঢাকা ভার্সিটি জোন। হ্যাঁ, বাদল ভাই আমাদের শহরে চাঁদপুর। হ্যাঁ, চাঁদপুর তো আমাদের শহরের পাশে, আমাদের তো কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালীগুলো একই তো, তাই না? ওকে ভাইয়া, শুধু কি প্যাসেজটাই পড়িয়েছেন? প্যাসেজ এবং এমসিকিউ পড়িয়েছি। ওকে, চলো আমি একটা প্রশ্ন দেখি, দ্বিতীয় প্রশ্ন। হোয়াট ডিড আমেরিকা ডু ইনিশিয়ালি? আমেরিকা শুরুর দিকে কি করতো? সে শুরুর দিকে ময়লা আবর্জনা সংগ্রহ করতো। হোয়াট মেড হিম স্টপ ডুইং দ্যাট? কোন জিনিসটার কারণে সেটা বন্ধ করছে? কারণ তার একবার সিরিয়াস ইনফেকশন হয়েছে, ডাক্তার না করছে, পরে সে বন্ধ করে দিয়েছে। তাহলে দুইটা উত্তর দেখে বোঝা যাচ্ছে। প্রথমে সে কি করছে? প্রথমে হচ্ছে তিনি ময়লা আবর্জনা সংগ্রহ করতো, যখন সিরিয়াস ইনফেকশন হলো তখন এটা বন্ধ করে দিয়েছে। তাহলে দেখো এখানে দেওয়া আছে, ইনিশিয়ালি আমেরিকা ওয়াজ এ ট্রাশ কালেক্টর, সে একজন ময়লা সংগ্রাহক ছিল। হি সাফার্ড ফ্রম আ সিরিয়াস, একটা মারাত্মক, সে মারাত্মক একটা কিসে ইনফেকশনে ভুগেছে, দ্যাট মেড হিম স্টপ ডুইং দ্যাট জব। তাহলে মারাত্মক যে রোগে ভুগেছে, সেই মারাত্মক রোগের কারণে সে ওই কাজটা বন্ধ করতে বাধ্য হয়েছে। প্রশ্ন কিন্তু দেখলেই বোঝা যায় কোথা থেকে উত্তর আসছে, তাই না? প্রশ্ন দেখলেই বুঝতে পারবা যে তুমি কোন টপিক থেকে প্রশ্ন করছে। প্যাসেজ এমনভাবে পড়াইছি তোমাদেরকে, তোমার এখন এমসিকিউ কোয়েশ্চেন করতে সমস্যা হওয়ার কথা না, আশা করছি। হাউ ইজ আমেরিকাস এক্সপিরিয়েন্স অফ সেলিং আইসক্রিম? তার আইসক্রিম বিক্রি করার অভিজ্ঞতা কি ছিল? বিকজ আইসক্রিম সেলের অভিজ্ঞতা ছিল খুবই পেইনফুল, খুবই ডিফিকাল্ট ছিল, কারণ আইসক্রিমের বক্সটা অত্যন্ত হ্যাভি লাগতো, তাই না? দেখো যে আমেরিকাস এক্সপিরিয়েন্স অফ সেলিং আইসক্রিম ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এটা অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক ছিল। একদম প্যাসেজের লাইন থেকে বরাবর অ্যান্সারগুলো দেওয়া যাওয়ার মতো কোয়েশ্চেন, ঠিক আছে? হাউ ডাজ আমেরিকা ইভালুয়েট হিজ লাইফ নাও? আমেরিকা এখন তার বর্তমানে জীবনটাকে কিভাবে দেখে? সে এখন চায় কি? তার জীবন খুবই ভঙ্গুর এখন, তাই না? খুবই ভঙ্গুর, খুবই রিস্কি। তার বন্ধু বান্ধব দেখা যাচ্ছে মারা যাচ্ছে, তাই না? সে তার লাইফটাকে এখন খুবই রিস্কি সিচুয়েশনে, ভালনারেবল সিচুয়েশনে আসলে দেখে। ডাজ হি হ্যাভ এনি অপশন টু চেঞ্জ ইট? তার কি এই মুহূর্তে তার জীবনটাকে পরিবর্তন করার কোনো রাস্তা আছে? আমার কাছে মনে হয় যদি অলৌকিক কিছু না ঘটে, তাই না? অলৌকিক কিছু না ঘটলে আসলে নাই, তাই না? এই যে রাস্তার ছেলেগুলা, এখান থেকে কয়জন পারে তাদের লাইফকে খুব পরিবর্তন করে নিয়ে যেতে? খুব কম। কারণ কি? তাদেরকে দেখার যেমন কেউ নাই, আবার তারা কারো কাছে গিয়ে যে কিছু চাইবে সেই মানসিক অবস্থা তারা নাই। মানসিক অবস্থা স্টেবল থাকে, তাহলে না হয় একটু কষ্ট করে পরিশ্রম করে একটা কাজ করে উন্নতি করে। কিন্তু তাদের কিন্তু মানসিক অবস্থা ঠিক নাই, কারণ তারা বাবা নাই, মা নাই, টাকা দিচ্ছে না, কোথাও একটা পড়াশোনা করতে পারতেছে না। সো সিচুয়েশন খুবই রিস্কি, তাই না? Okay, Amerigo evaluates his life with his friends who have to
do risky and dangerous task. I think he has no option to change it. আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তার লাইফকে আর চেঞ্জ করার মতো কোনো অবস্থা আসলে নাই, যদি না অলৌকিক কিছু ঘটে যায়। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ আমেরিকো ডিজায়ার নাও? আমেরিকো এই মুহূর্তে কি চায়? সে চায় কি? সে চায় একটা সুন্দর জীবন কাটাইতে, সে এখন খাবার খাইতে চায়, নিজের বাড়িতে শান্তিতে ঘুমাইতে চায়। শুড হি ডিজায়ার সাচ থিংস? এমন জিনিসকে তার চাওয়া উচিত? আমি মনে করি অবশ্যই উচিত। প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস হচ্ছে তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাই না? এগুলো চাওয়া অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির উচিত এবং সে চাইবে। আমেরিকা নাও ডিজায়ার্স ফর হিজ ওন হোম, সে তার নিজের বাড়ি চায়, অ্যান্ড হি উড লাইক টু স্লিপ দেয়ার। ইয়েস, হি শুড ডিজায়ার সাচ থিংস বিকজ হি ইজ এ ম্যান। সে একটা মানুষ। হি হ্যাজ রাইট টু লিভ ইন হিজ হাউস পিসফুলি, এবং প্রত্যেকটা মানুষের নিজের ঘরের মধ্যে শান্তিতে ঘুমানোর অধিকার প্রত্যেকটা মানুষেরই রয়েছে। ওকে, চলো আমরা একটা ফ্লো চার্ট সলভ করি এই প্যাসেজের। হ্যাঁ, আচ্ছা, read the above text and make a flowchart highlighting the misfortunes of Amerigo. আমেরিকার মিসফরচুন কি কি ছিল এগুলোকে আমরা বর্ণনা করে একটা প্যাসেজের কি করব, আমরা একটা প্রবলেম সলভ করব। চলো, আচ্ছা, এই প্রবলেমটা তুমি আর আমি একসাথে সলভ করব। মানে এখানে টিচার তোমাকে সলভ করাচ্ছে, সাথে সাথে তোমরা আমাকে অপশনগুলো উত্তর দিবা, আমি সেখান থেকে নিয়ে পর্যন্ত এখানে অপশন বসাবো। সো ইটস ইয়োর জব অ্যান্ড মাই জব। ওকে, ডান। চলো, লিভিং ইন স্ট্রিটস, তার একটা বড় ধরনের তার একটা যে মিসফরচুন বা দুর্ভাগ্য, কষ্টের ব্যাপার কি, সে রাস্তায় ঘুমায়। এটা একটা বড় ব্যাপার। ওকে, আমরা একটু দেখি আর কি হতে পারে। আমি আরেকটা অপশন বলি। হ্যাঁ, রাইট, বিং ডিপ্রাইভড অফ প্যারেন্টস, বিং ডিপ্রাইভড অফ প্যারেন্টস, সে বাবা মা থেকে বঞ্চিত। সে বাবা মা থেকে বঞ্চিত। তারপরে কি হবে বলো? কালেক্টিং ট্রাশ, গুড, এই তো চমৎকার। কালেক্টিং ট্রাশ, কালেক্টিং ট্রাশ, সে ময়লা সংগ্রহ করে রাস্তার মধ্যে। হ্যাঁ, আরো কি হইতে পারে? আরো কঠিন একটা কাজ হচ্ছে সেলিং আইসক্রিম ইন দ্য বিচ। তার খুব দুর্ভাগ্যের, কষ্টের কাজ হচ্ছে সে ওই রাস্তার, ওই সমুদ্র সৈকতে হেঁটে হেঁটে আইসক্রিম বিক্রি করা। কি হইতে পারে? অথবা বিয়ারিং হেভি আইসক্রিম বক্স, হেভি আইসক্রিম বক্স। হ্যাঁ, ওকে, এটা গেল একটা। আরেকটা কি হইতে পারে বলতো? সেলিং আইসক্রিম। সেলিং আইসক্রিমকে আমরা নিচ্ছি না কারণ হচ্ছে আইসক্রিম বিক্রি করা খারাপ না, বাট এই যে ভয়ঙ্কর, কঠিন, ভারী জিনিস যে বহন করছে এটাকে আমরা খারাপভাবে দেখলাম। কি হইতে পারে? getting infected to serious diseases, right? Getting infected. Infected to serious diseases. মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাওয়া। চলো, একটা অলরেডি সে হয়েছিল। ওকে, লাস্ট কি হইতে পারে? সাফারিং ডিজিজ, হ্যাঁ, আমরা দিয়ে ফেলছি অলরেডি। স্লিপিং ইন দ্য রোড, রাইট, এটা লাস্ট অপশন। হ্যাঁ, এটা সবচেয়ে সুন্দর অপশন, যে স্লিপিং ইন দ্য স্ট্রিট। স্লিপিং ইন দ্য স্ট্রিট। ফুল স্টপ দিব না কারণ পূর্ণাঙ্গ বাক্য না, এবং আমরা চাইলে প্যাটার্নটা মেনটেন করে সলভ করতে পারি। ওকে, তাহলে আমাদের কি এটা শেষ হলো বলো তো? হি ইজ অলওয়েজ হাংরি দিলে হবে না, বিং অলওয়েজ হাংরি। বিং অলওয়েজ হাংরি অর্থাৎ তুমি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটা ফ্রেজ গঠন করবা। বিং অলওয়েজ হাংরি মানে কি? সবসময় ক্ষুধার্ত থাকা। হি ইজ অলওয়েজ হাংরি মানে সে সবসময় ক্ষুধার্ত। এটা ফ্রেজ হয় না, এটা পূর্ণাঙ্গ একটা ক্লজ বা পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাচ্ছে, যা আমরা এখানে লিখতে পারবো না। আমি প্রথম ক্লাসে পড়াইছিলাম, প্রথম প্যাসেজে নেলসন ম্যান্ডেলায়, আমরা পূর্ণাঙ্গ বাক্য লিখবো না, আমরা ফ্রেজ লিখবো এবং ফুল স্টপ ইউজ করবো না। ঠিক আছে, ডান ডান। তাহলে আমরা একটা প্যাসেজ ডান, পুরোপুরি শেষ করলাম। ওকে, চলো আমরা আমাদের পরবর্তী প্যাসেজে চলে যাবো। সবাই চলো, আই হ্যাভ আ ড্রিম। ওকে, ওকে, চলো আমরা আমাদের দ্বিতীয় প্যাসেজ শুরু করব। আই হ্যাভ আ ড্রিম। এই প্যাসেজটা একটু বড়, আমরা একটু দ্রুত পড়বো, বাট পুরোটা জিনিস আমরা বুঝে বুঝে পড়বো। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে ধরো। হ্যাঁ,
আই হ্যাভ আ ড্রিম, এটা লেসন 3 ইউনিট 3, এটা ময়মনসিংহ বোর্ড 2023 এসেছে এবং 2400 কোনো না কোনো বোর্ডে এসেছে, এটা মাস্ট আমি, কারণ আমার চোখে পড়ছিল প্রশ্নগুলো, ঠিক আছে। সো আমি শুধু 23 পর্যন্ত আমার কাছে আপডেটেড ছিল, আমি আপডেট করে দিয়েছি। চলো, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, তোমরা কি বলতে পারবা এই লোকটার নাম কি? প্রথম প্রশ্ন, তোমরা বলো দেখি, তোমাদের সাধারণ জ্ঞান কতটুকু স্ট্রং, এই লোকটার নামটা কি বলো দেখি। দ্য নিগ্রো, নিগ্রো তো হচ্ছে একটা জাতিগোষ্ঠীর নাম, তাই না? কালো মানুষ যারা, তাকে নিগ্রো বলা হয়, কিন্তু নিগ্রো তো ওনার নাম না। এই ব্যক্তির নাম কি? নেলসন ম্যান্ডেলা? না 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 না, ওরে বাবা, তোমরা এটা জানো না? উনি একজন লোক যার ছবি আমরা দেখতে পাচ্ছি। ওই তো লোক, তাই না? এটা তো জানি আমরা সবাই। বলছো ওনার নাম কি? দুষ্টামি করো, মজা করো আমার সাথে। মার্টিন লুথার, মার্টিন লুথার, মার্টিন লুথার কিং জুনিয়র। মার্টিন লুথার না, ওনার নাম হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র। ওকে, আচ্ছা। উনি একটা বিখ্যাত ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণের একটা স্থির চিত্র হচ্ছে এখানে আছে। হ্যাঁ, উনি কি বলেছিলেন? খুবই জোরালো ভাষণ, পৃথিবীর শ্রেষ্ঠ 3টা বা 4টা ভাষণের মধ্যে মার্টিন লুথার কিং জুনিয়রের ভাষণ একটা। আমরা যদি ধরি, হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে আমরা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, আমরা বিভিন্ন রাজনৈতিক পক্ষ বিপক্ষ হই না কেন, বঙ্গবন্ধুর ভাষণ একটা, হ্যাঁ, 7ই মার্চের ভাষণ, হ্যাঁ, আমরা বিভিন্ন রাজনৈতিক কারণ অকারণে এটা সেটা আমরা বাদ দিই, আমরা এগুলো সব রাজনৈতিক আলোচনা থেকে বাদ দিয়ে আমরা চিন্তা করব। বঙ্গবন্ধুর ভাষণ একটা। 2 নাম্বার হচ্ছে আমাদের যেই আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ যেই স্পিচটা হয়েছে ওইটা, মার্টিন লুথার কিং জুনিয়রের ভাষণটা। এই 3টা ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে একটা। আরেকটা হচ্ছে চে গুয়েভারার একটা ভাষণ ছিল। ওই 4টা ভাষণকে বিশ্বের শ্রেষ্ঠ ভাষণগুলোর মধ্যে, মানে রাজনীতি বলি বা আধুনিক বিশ্বে, এগুলো 4টা। বুঝা গেল? আচ্ছা, আমরা একটু প্যাসেজটা পড়ি। এই প্যাসেজটা একটু কঠিন হবে, বাট আশা করছি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও। চলো। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু তোমাকে সিনারিওটা বর্ণনা করি। এই প্যাসেজটার এই কথাগুলো যখন মার্টিন লুথার কিং জুনিয়র বলছিলেন, তখন পুরো আমেরিকার সিচুয়েশন ছিল 2 ভাগে বিভক্ত। আমেরিকার একটা সমাজ ছিল সাদা বা শ্বেতাঙ্গ বা হোয়াইট আমেরিকানস, তারা সবসময় যে ব্ল্যাক আমেরিকানস বা নিগ্রো রয়েছে তাদেরকে নিগৃহীত করত, বিভিন্ন কাজে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, তাদের অধিকার হরণ করত এবং সমান সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হতো না। সো ওই সিচুয়েশন থেকে নিগ্রোদের পক্ষ থেকে বা কালো যারা রয়েছে বা কৃষ্ণাঙ্গ যারা রয়েছে, ওই কৃষ্ণাঙ্গ মানুষদের পক্ষে হয়ে কথা বলেছে মার্টিন লুথার কিং জুনিয়র। এবং তার এই ভাষণটা এত জনপ্রিয় ছিল যে তার পরবর্তীতে একটা গৃহযুদ্ধ পর্যন্ত লেগে যাওয়ার অবস্থা সাদা কালোদের মধ্যে হয়ে গিয়েছিল। সো সেই জায়গাগুলোতে তিনি বাঁচিয়ে এনেছেন এবং তার চমৎকার একটা স্পিচ আমরা আজকে পড়ার চেষ্টা করবো। ওকে, চলো, আমরা দুষ্টামি না করি। হ্যাঁ, আমরা দুষ্টামি না করি, আমরা একটু পড়াই ফিরি। চলো। এই পেজ কিন্তু কঠিন, যদি মনোযোগ না দাও, সত্যি কথা বলতেছি, এই পেজ যদি কঠিন, যদি মনোযোগ না দাও, তুমি বুঝবা না, তুমি এটা পরবর্তীতে তুমি স্কিপ করা ছাড়া কোনো উপায় থাকবে না, সত্যি কথা বলতেছি। সো বি অ্যাটেন্টিভ, একদম ধরে ধরে অর্থ সব বুঝাই দিব। আজকে ক্লাসের পরে তোমার এটা কঠিন লাগবে না, আমি কথা দিলাম, ঠিক আছে? আমার সাথে একটু তোমরা মনোযোগ দাও। এই পেজটা পড়তে সর্বোচ্চ আমাদের 30 to 35 মিনিটস লাগবে। খুব সুন্দরভাবে প্যাসেজটা বুঝাই দিব, জাস্ট তোমরা মনোযোগ দাও ক্লাসের মধ্যে, ঠিক আছে? ওকে, চলো। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। স্টিল মানে এখনো, স্টিল শব্দ অর্থ কি পেয়ে আমরা? এখনো। বলেছে নিগ্রোরা বা কৃষ্ণাঙ্গরা এখনো এখনো কিনা তারা মুক্ত না, অর্থাৎ দেশ স্বাধীন কিন্তু কৃষ্ণাঙ্গরা স্বাধীন না, তারা বিভিন্নভাবে নিগৃহীত। দ্য লাইফ অফ দ্য নিগ্রো, বলেছে এই নিগ্রো বা একটা কালো মানুষের জীবন ইজ স্টিল স্যাডলি ক্রিপলড। ক্রিপলড মানে শব্দ অর্থ জানো? ক্রিপল মানে হচ্ছে তোমার বলা হয় কি, তোমার আটকে রাখা, হ্যাঁ, অর্থাৎ বেঁধে রাখা, অথবা বলতে পারো যে নিষ্পেষিত হওয়া, নিষ্পেষিত হওয়া। তাহলে বলেছে একটা নিগ্রোর জীবন এখনো নিষ্পেষিত বাই দ্য ম্যানেকলস। ম্যানেকলস মানে বলো তো হাত করা, হাত করা, হাত করা। কিসের? সেগ্রিগেশন মানে পৃথকীকরণ, পৃথকীকরণ,
পৃথকীকরণ। তাহলে বলছে পৃথকীকরণের হাত গড়া, মানে পৃথক মানে কি দুইটা দলকে আলাদা করা। তাহলে পৃথকীকরণের হাত গড়া এবং চেইন অফ ডিসক্রিমিনেশন এবং বৈষম্যের শিকলের দ্বারা আজকে একটা নিগ্রোর জীবন কি আজকে নিষ্পেষিত। আমরা কি পাচ্ছি বৈষম্য আর চেঞ্জ মানে কি শিকল, তাই তো? তাহলে আমরা পুরো জিনিসটা বাংলা দেখি। ক্রিপেল মানে কি নিষ্পেষিত হওয়া, নিষ্পেষিত হওয়া। তাহলে বলেছে যে দেখো বৈষম্যের শিকল এবং পৃথকীকরণের হাতকড়া দিয়ে আজ নিগ্রোদের জীবন খুবই বাজেভাবে, স্যাডলি অর্থ কিন্তু দুঃখের সাথে না, বলেছে অত্যন্ত বাজেভাবে তাদের জীবনটা আজকে নিষ্পেষিত। অর্থাৎ নিগ্রোদের সিচুয়েশন বুঝাইছে, তাদের মধ্যে পৃথকীকরণ রয়েছে, অর্থাৎ কালোদেরকে সাদা থেকে পৃথক করে ফেলা হচ্ছে, এবং ডিসক্রিমিনেশন বৈষম্য, সাদারা ভালো পাবে, বেশি পাবে, খারাপ কালোরা কম পাবে। সো এই বৈষম্য এবং পৃথকীকরণের হাত করা ও শিকল দিয়ে আজকে নিগ্রোদের জীবন একদম নিষ্পেষিত অবস্থায় করে ফেলা হয়েছে। দ্য নিগ্রো, এই কালো মানুষ, লিভস অন আ লনলি আইল্যান্ড অফ পোভার্টি। পোভার্টি মানে আমরা জানি দরিদ্র, রাইট, বা দারিদ্র। তাহলে এই যে কালো মানুষরা দারিদ্রের এক লনলি আইল্যান্ড মানে এক নির্জন দ্বীপে বাস করে। দেখো একটা ম্যাটাফোরের মতো ব্যাপারটাকে বলা হয়েছে যে এই নিগ্রোরা বাস করতেছে দারিদ্রের এক নির্জন দ্বীপের মধ্যে, অর্থাৎ এখানে দারিদ্র টাকা পয়সা নাই মানুষের। ইন দ্য মিডস্ট, মিডস্ট এখানে একটা অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, ওকে। ইন দ্য মিডস্ট মানে মাঝখানে, অফ আ ভ্যাস্ট ওশান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি। তাহলে বলেছে যে বস্তুবাদী সম্পত্তির, ভোগবাদী সম্পত্তির, বস্তুগত সম্পদের এক বিশাল সাগরের মাঝখানে যেন দারিদ্র্যের এক নির্জন দ্বীপে কালোরা বাস করতেছে। তার মানে বোঝাচ্ছে পুরো আমেরিকার মধ্যে সম্পত্তি অভাব নাই, সাদারা সবকিছু ভোগ করতেছে, তার মাঝখানে এক নির্জন দ্বীপ দারিদ্র্যের, সেখানে কালোরা থাকে। তাহলে বলেছি কি দেখো তো যে আরেকবার লাইনটা বোঝো। দ্য নিগ্রো লিভস অন আ লনলি আইল্যান্ড অফ পোভার্টি ইন দ্য মিডস্ট অফ আ ভ্যাস্ট ওশান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি। তাহলে বলেছে যে এই ভোগবাদী সম্পদের এক বিশাল সাগরের মাঝখানে এক দারিদ্রের নির্জন দ্বীপে বাস করে কালোরা। The Negro is still languishing in the corners of American society and finds himself an exile in his own land. Okay, languishing মানে কি বলতো? languishing মানে হচ্ছে ধরো এরকম শব্দের অর্থ হচ্ছে খুঁজে খুঁজে মরা, হ্যাঁ। তাহলে the Negro is still languishing in the corners of American society. তাহলে বলছে আজকে আমেরিকার সমাজের কোনায় কোনায় নিগ্রোরা কি করছে? কুরে মরছে, নির্যাতিত হচ্ছে। And finds himself an exile, মানে কি নির্বাসিত, এবং নিজেদেরকে আজ তারা কি হিসেবে পাচ্ছে, কি হিসেবে আবিষ্কার করছে? তারা আমেরিকার এই নিজের ভূমিতে, এই ব্ল্যাক আমেরিকানরা তো এই আমেরিকার জনগণ না, তা তো অন্য কোথাও থেকে আসে নাই, তারা আজ নিজের ভূমিতে নিজেদেরকে আজ অভিবাসিত বা নির্বাসিত মানুষ হিসেবে মনে করছে। তাহলে বলছে আমেরিকার কোনায় কোনায়, আমেরিকান সমাজের কোনায় কোনায় তারা আজকে নির্যাতিত হচ্ছে, আজকে তারা কুরে মরছে, আজকে তারা পড়ে যাচ্ছে। মানে ল্যাঙ্গুয়েজিং শব্দ হচ্ছে নির্যাতিত হওয়া বা হচ্ছে কি বলা, নিপীড়িত হওয়া, হ্যাঁ, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া, এবং তারা তাদের নিজের জমিতে আজকে নির্বাসিত। বোঝা গেল? যেমন ধরো তোমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলো, রোহিঙ্গা যারা আছে বা আমরা যাদেরকে হচ্ছে এই যে রাখাইনদের জনগণদেরকে বলে থাকি, মুসলিমদেরকে, তারা কি, তারা তো ওই এলাকার বাসিন্দা নাকি? রাখাইনরা তো ওই আরাকানের, ওই মায়ানমারের, এবং এই পুরো মায়ানমারের প্রত্যেকটা জায়গায় তারা ল্যাঙ্গুয়েজিং ছিল, মানে তারা নিজেদেরকে কষ্টে জর্জরিত ছিল, তাহলে আমেরিকান সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় তারা আজকে দুঃখে জর্জরিত, কষ্টে জর্জরিত, নির্যাতিত, এবং আজকে নিজেরাই যেন অভিবাসিত, নিজেরাই যেন নির্বাসিত। দেখো মায়ানমার থেকে মুসলিমদেরকে পাঠাই দিচ্ছে বাংলাদেশে, সো তারা আজকে নির্বাসিত না, তারা ওই দেশের স্থায়ী বাসিন্দা, সেখান থেকে আজকে নিজের দেশ থেকে নিজেরা চলে আসতে হইল। ঠিক আছে, ওকে, আমরা কি পড়ার মধ্যে আছি? ওকে, এবার আসো। সো উই হ্যাভ কাম হিয়ার, আজ আমরা এখানে সবাই এসেছি, টুডে আজ, টু ড্রামাটাইজ, এটা একটা ভার্ব, ড্রামাটাইজ শব্দ অর্থ হচ্ছে মঞ্চায়িত করা, ঠিক আছে, বা উপস্থাপন করা। আমরা আজকে মঞ্চায়িত করতে এসেছি আ শেমফুল কন্ডিশন, একটা লজ্জাজনক অবস্থা।
আমরা আজকে একটা লজ্জাজনক, এই পুরো আমেরিকার একটা লজ্জাজনক অবস্থাকে মঞ্চায়িত করতে, রূপায়িত করতে, নাটকায়িত করতে এখানে আসছি। তার মানে আমেরিকার সমাজে যে এই লজ্জাজনক পরিস্থিতি চলতেছে নিগ্রোদের উপরে, আমরা সেটাকে বর্ণনা করতে আজকে এখানে এসেছি। তাহলে ড্রামাটাইজ একটা ভার্ব, অর্থ হচ্ছে মঞ্চায়িত করা বা উপস্থাপন করা। I say to you today, my friends, বন্ধুরা আমি আপনাদের আজকে বলছি, so even though we face the difficulties, যদিও আমরা খুব সমস্যা ভোগ করি, আমরা যদিও খুবই সমস্যা ভোগ করি বা বোধ করি বা সমস্যার মুখোমুখি হই, of today and tomorrow, আমরা আজ অথবা আগামীকাল যতই সমস্যার সম্মুখীন হই না কেন, I still have a dream, আমার তারপরেও একটা স্বপ্ন রয়েছে। তাহলে মার্টিন লুথার কিং জুনিয়র বলছে যে আমাদের আজকে বর্তমান অবস্থায় অথবা ভবিষ্যতে যদি আমেরিকার মধ্যে আমরা অনেক সমস্যা ফেস করি না কেন, তারপরেও আমার একটা স্বপ্ন আমার রয়েছে, এখনো পর্যন্ত আশা রয়েছে। ইট ইজ আ ড্রিম, এটা এমন একটা স্বপ্ন, ডিপলি রুটেড, যেটা একদম গভীরভাবে গেঁথে আছে ইন দ্য আমেরিকান ড্রিম, আমেরিকার স্বপ্নের সাথে। তাহলে বলছে এটা এমন এক স্বপ্ন যা পূর্ণাঙ্গ আমেরিকার স্বপ্নের সাথে গভীরভাবে লিপ্ত হয়ে আছে, গভীরভাবে গেঁথে আছে। তার মানে আমেরিকা যদি উন্নতি হতে হয় তাহলে এই নিগ্রোদের উন্নতি হতে হবে। তারপরে আমেরিকার সার্বিক যে উন্নয়ন তার সাথে নিগ্রোদের উন্নয়নটা জড়িত, ঠিক আছে? তারপর আসো, I have a dream that, আমার স্বপ্নটা হলো one day this nation will rise up. rise up মানে কি জেগে ওঠা, rise up একটা ফ্রেজ, অর্থ কি জেগে ওঠা। বলছে এই জাতিটা জেগে ওঠা, বলছে এই জাতিটা একদিন জেগে উঠবে। এখন জেগে ওঠা বলতে কি বোঝাইছে? এই যে কালোদেরকে কৃতদাসের মতো মনে করা, কালোদেরকে নির্যাতন করা, কালোদেরকে বৈষম্যের শিকার করা, এখান থেকে পুরো আমেরিকান জাতিটা একদিন জেগে উঠবে, এই বৈষম্যটা তাদের মধ্যে থাকবে না। অ্যান্ড লিভ আউট মানে কি? লিভ আউট মানে হচ্ছে কোনো জিনিস পরিপূর্ণভাবে বিশ্বাস করা। অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড। ক্রিড মানে হচ্ছে মত ধর্ম বা বিশ্বাস, ধর্ম বা বিশ্বাস বা আদর্শ, ঠিক আছে, বা আদর্শ। তো বলেছে যে এই আমেরিকান জাতি একদিন জেগে উঠবে এবং তার যে সত্যিকার ট্রু মিনিং অফ ইটস ক্রিড, এবং এই জাতির সত্যিকার যে মত, সত্যিকার যে ধর্ম জাতি হিসেবে, সেটা একদিন তারা পরিপূর্ণভাবে বিশ্বাস করবে, পরিপূর্ণভাবে তারা অর্জন করবে। তাহলে লিভ আউট থেকে কোনো জিনিসের উপর বিশ্বাস বা আস্থা স্থাপন করা, হ্যাঁ, আস্থা স্থাপন করা। লিভ আউট মানে কি? আস্থা স্থাপন করা, আস্থা স্থাপন করা। তারপরে দেখি কি বলছে, উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট। সেলফ এভিডেন্টের বাংলা হচ্ছে স্বতঃসিদ্ধ। কি বলি আমরা? স্বতঃসিদ্ধ। আমরা এই সত্যগুলোকে স্বতঃসিদ্ধ হিসেবে ধরে নিই। স্বতঃসিদ্ধ মানে এটা হচ্ছে সবাই বিশ্বাস করে এমন একটা জিনিসকে বলেছে স্বতঃসিদ্ধ। তাহলে বলেছে আমরা এই সত্যগুলোকে স্বতঃসিদ্ধ হিসেবে ধরে নেই যে দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, সব মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে। তাহলে উনি বলতেছে প্রথমেই যে আমরা আমেরিকানরা এই কথাটা সবার আগে বিশ্বাস করে নেই যে সব মানুষকে সমান তৈরি করা হয়েছে। তার মানে আপনার ডিসক্রিমিনেট করা কিচ্ছু নাই, মানুষ হিসেবে স্রষ্টা সবাইকে সমান বানাইছে। ও ভালো, ও খারাপ, ও বড়লোক, ও গরিব, এইটা ভাবার সুযোগ নাই। I have a dream that, আমার একটা স্বপ্ন আছে যে one day on the red hills of জর্জিয়া, হ্যাঁ, বা জর্জিয়া, বলেছে একদিন জর্জিয়ার রেড হিলস, জর্জিয়ার লাল পাহাড় থেকে বা পাহাড়ে, দ্য সানস অফ ফর্মার স্লেভস মানে প্রাক্তন বা অতীতের যেই কৃতদাসের রয়েছে তাদের সন্তানেরা, অ্যান্ড দ্য সানস অফ ফর্মার স্লেভ ওনার্স, এবং কৃতদাসের মালিকদের সন্তানেরা, কৃতদাসের সন্তান এবং কৃতদাসদের যে মালিক ছিল তাদের সন্তানেরা, উইল বি এবল টু সিট ডাউন, তারা একত্রে বসতে সক্ষম হবে, টুগেদার অ্যাট দ্য টেবল অফ ব্রাদারহুড, তারা ভ্রাতৃত্বের এক বৈঠকে বসতে সক্ষম হবে। তাহলে এখানে টেবিল শব্দ হচ্ছে বৈঠক বা টেবিল, তো টেবিল নিতে না, টেবিল বা সুন্দর শব্দ এটা বৈঠক হবে, ঠিক আছে, বৈঠক। আর টেবিল, ব্রাদারহুড মানে কি? ভ্রাতৃত্ব। মানানে ভুল থাকতে পারে, হ্যাঁ।
ওকে, তাহলে কি বলছে দেখো তো, যে যে এমন একটা দিন আসবে যে এই যে জর্জিয়ার যেই রেড হিলস রয়েছে বা লাল পাহাড়, সেখানে সবাই অর্থাৎ কৃতদাসের ছেলেরা এবং কৃতদাসের মালিকের ছেলেরাও অর্থাৎ ধনী গরিব বৈষম্যটা শেষ করে দিচ্ছে। তাহলে সবাই একসাথে একত্রে এক ভ্রাতৃত্বের বন্ধনে ভ্রাতৃত্বের বৈঠকে তারা বসতে পারবে। তাহলে তিনি এমন একটা সিচুয়েশনে আছেন বর্তমানে আমেরিকায়, অর্থাৎ যারা কৃতদাসের ছেলেরা আর কৃতদাসের মালিকের ছেলেরা কখনো একসাথে থাকে না, তাদের মধ্যে একটা ডিসক্রিমিনেশন থাকে। তিনি বলতেছে একটা দিন আসবে আমেরিকায় কৃতদাসের ছেলেরা এবং কৃতদাসের মালিকের ছেলেরা একত্রে এক টেবিলে চাইলে তারা বসতে পারবে, এমন একটা দিনের স্বপ্ন তিনি দেখছেন কৃতদাস। ওকে, এবার আসি, আই হ্যাভ আ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, হ্যাঁ মিসিসিপি একটা তাদের প্রদেশ, বলেছে এমন একটা দিন আসবে যে মিসিসিপি প্রদেশটাও, এখন মিসিসিপি প্রদেশ সম্বন্ধে দুইটা তথ্য তিনি দিয়েছে, খেয়াল করো দুইটা তথ্য কি, আ স্টেট সোয়েল্টারিং, সোয়েল্টার অর্থ কি উত্তপ্ত হওয়া, হ্যাঁ উত্তপ্ত হওয়া, সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, বলেছে মিসিসিপি যেই রাজ্যটা অন্যায়ের তাপে উত্তপ্ত, সোয়েল্টারিং মানে কি উত্তপ্ত, একদম মানে গরমে গদগদ করা, তাহলে বোঝানো হচ্ছে যে এই মিসিসিপি রাজ্যের মধ্যে অন্যায় অনেক বেশি, যে রাজ্যটা অন্যায়ের তাপে আজ উত্তপ্ত, সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন, নির্যাতনের, তাহলে দেখো ইনজাস্টিস মানে কি অন্যায়, আর আমাদের এখানে কি পাচ্ছি আমরা অপারেশন মানে কি নির্যাতন, তাহলে বলছে নির্যাতনের তাপে যেই প্রদেশটা উত্তপ্ত, তাহলে বলেছে যে অন্যায় এবং নির্যাতনের তাপে যেই প্রদেশটা একেবারে উত্তপ্ত অবস্থা, হ্যাঁ অর্থাৎ ওই জায়গার মধ্যে খুবই অন্যায় করে কালোদের প্রতি, কালোদেরকে অনেক বেশি বৈষম্য স্বীকার করে, অনেক বেশি নির্যাতন করে, উইল বি ট্রান্সফর্মড, এটা রূপান্তরিত হবে ইনটু অ্যান ওয়াসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, তাহলে ওয়াসিস মানে কি মরুদ্যান মানে জানো, মরুদ্যান মানে হচ্ছে মরুভূমির বুকের মধ্যে একখণ্ড ফুলের বাগান, মরুদ্যান। তাহলে বলেছে যে ট্রান্সফর্মড ইনটু, হ্যাঁ ট্রান্সফর্ম ইনটু থেকে রূপান্তরিত হয়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ধরে নাও, অর্থ হচ্ছে রূপান্তরিত হওয়া। তাহলে বলেছে যে এই যে মিসিসিপি রাজ্যটা, যেই রাজ্য হচ্ছে অন্যায় এবং নির্যাতনের আগুনে উত্তপ্ত, সেটা পর্যন্ত একদিন মুক্তি এবং ন্যায়ের এক মরুদ্যানে রূপান্তরিত হবে। মরুদ্যান মানে খুব ভালো জিনিস, অর্থাৎ পুরো মরুভূমিতে কোনো পানি নাই, কিছু নাই, সেই জায়গার মধ্যে বাগান, পানির যে একটা জায়গা, তাহলে এটা কি সবচেয়ে সুন্দর জায়গা না? তাহলে বলেছে এই মিসিসিপি রাজ্যটা যেখানে অন্যায় আর হচ্ছে নির্যাতনে উত্তপ্ত হয়ে আছে, সেটাও একদিন দেখো মুক্তি এবং ন্যায় বিচারের এক মরুদ্যানে রূপান্তরিত হবে, সেই স্বপ্নটা তিনি দেখতেছেন। ওকে, তারপর আসো, মরুদ্যান, মরুভূমি না, এটা হচ্ছে মরুদ্যান, ঠিক আছে। স্লেভস মানে হচ্ছে কৃতদাস, হ্যাঁ কি বলতেছে, প্যাসেজ আরো বড় লিখলে ভালো হতো, কি বলো, এটা অনেক বড়, যথেষ্ট বড়, এটা আমি 80 ফন্টে রাখছি, সাধারণত আমি 66 ফন্টে রাখি, কিন্তু পাওয়ার প্লে ক্লাসে একটু বড় করে দিই, এখন যদি সবগুলো 80 রাখি, 80 ফন্টের বড় দিলে প্যাসেজের আমার অনেক পেজ হয়ে যাবে, অনেক বড় পেজ যাবে, তখন প্যাসেজ তোমার বোর্ড লাগবে, অনেকক্ষণ শেষ করা যাবে না। আচ্ছা, তারপর আসো, আই হ্যাভ আ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে মাই 4 লিটল চিলড্রেন, আমার 4টা ছোট বাচ্চা, উইল ওয়ান ডে লিভ ইন আ নেশন, তারা একটা দিন এমন একটা দেশে বাস করবে, ওয়ার দে উইল নট বি জাজড, যেখানে তাদেরকে বিচার করা হবে না, তাদেরকে বিবেচনা করা হবে না, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, হ্যাঁ উইল নট বি জাজড, এটা কিসে আছে, প্যাসিভ সেন্টেন্স আছে, হ্যাঁ প্যাসিভে আছে, প্যাসিভের সেন্টেন্স প্যাটার্ন, আর জাজ মানে কি বিচার করা বা গণ্য করা, তো বলেছে যে এমন একটা দেশে তারা বাস করবে যেদিন আমার সন্তানগুলোকে যেদিন কি করবে না, তাদেরকে কি করবে না, মানে তাদের যে গায়ের চামড়া, দেখো বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, তাদের চামড়ার রং দেখে তাদেরকে বিচার বিবেচনা করা হবে না, গণ্য করা হবে না, বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, বরং তাদের চরিত্রের বৈশিষ্ট্য দেখে তাদেরকে গণ্য করা হবে। অর্থাৎ বলতেছে আমি এমন একটা জাতি চাই, এমন একটা দিনের স্বপ্ন দেখি যেই আমেরিকার মধ্যে আমার যে 4টা লিটল চিলড্রেন রয়েছে, সন্তান রয়েছে, তাদের গায়ের চামড়ার রং দেখে তাদেরকে বিচার বিবেচনা করা হবে না, বরং
তাদেরকে বিচার বিবেচনা করা হবে তাদের চরিত্রে বৈশিষ্ট্য দেখে, তাদের চরিত্র বৈশিষ্ট্য কি, তারা কত ভালো চরিত্রের মানুষ। আই হ্যাভ আ ড্রিম টুডে, আমার আজ এই স্বপ্নটা রয়েছে। তারপর বলতেছে যে আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে ডাউন ইন আলাবামা, আলাবামা আরেকটা প্রদেশ, বলছে আমার স্বপ্ন রয়েছে যে এই আলাবামা প্রদেশের পাদদেশে, এই আলাবামা প্রদেশটার মধ্যে উইথ ইটস ভিসিয়াস, ভিসিয়াস মানে নিকৃষ্ট, নিকৃষ্ট বা নিকৃষ্ট, হ্যাঁ নির্দয় নিকৃষ্ট, রেসিস্ট বর্ণবাদী। তাহলে বলছে যেই আলাবামায় রয়েছে নিকৃষ্ট বর্ণবাদী, তাহলে আলাবামায় সবচেয়ে বেশি বর্ণবাদী কারা, কোথায় রয়েছে, আমেরিকার আলাবামায়। তাহলে বলছে উইথ ইটস ভিসিয়াস রেসিস্ট, এই আলাবামার এই নিকৃষ্ট বর্ণবাদীরা সহ, উইথ ইটস গভর্নর হ্যাভিং হিজ লিপস ড্রিপড, ড্রিপিং, ড্রিপিং মানে হচ্ছে মুখে লেগে থাকা বা ঠোঁটে লেগে থাকা, লিপস ড্রিপিং মানে কি, ঠোঁটে লেগে থাকা, ঠোঁটে, যার ঠোঁটে লেগে থাকে বলছে, এবং এই আলাবামার গভর্নর সহ, এই এলাকার সরকার সহ যার মুখে সব সময় লেগে থাকে দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন, হস্তক্ষেপ, যার মুখে সব সময় কোন কথা লেগে থাকে, হস্তক্ষেপ। হস্তক্ষেপ মানে কি, এই যে কালোদের কাজে হস্তক্ষেপ করো, গিয়ে কালোদের জীবনে হস্তক্ষেপ করো। অ্যান্ড নালিফিকেশন মানে অকার্যকরতা বা অকার্য করা, হ্যাঁ, বা বাতিলকরণ, বাতিলকরণ করণ। তিনি বলেছে যে আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে ডাউন ইন আলাবামা, বলেছে একদিন এই আলাবামা শহরটার মধ্যেই উইথ ইটস ভিসিয়াস রেসিস্ট, বলেছে এই আলাবামার সবচেয়ে নিকৃষ্ট বর্ণবাদীরা সহ বা বর্ণবাদীদের সাথে, উইথ ইটস গভর্নর হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস ইন্টারপোজিশন অ্যান্ড নালিফিকেশন, এবং হস্তক্ষেপ এবং বাতিলকরণের শব্দ যেই সরকারের মুখে লেগে থাকে, সেই এলাকার সরকার সহ দ্যাট ওয়ান ডে রাইট ডাউন ইন আলাবামা, ঠিক এই আলাবামা শহরটার মধ্যেই লিটল ব্ল্যাক বয়েজ অ্যান্ড ব্ল্যাক গার্লস, ছোট ছোট কালো ছেলেরা এবং কালো মেয়েরা উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, তারা হাত একত্রে রাখতে সক্ষম হবে, উইথ লিটল হোয়াইট বয়েজ অ্যান্ড হোয়াইট গার্লস, সাদা ছোট বাচ্চাদের সাথে কালো বাচ্চারা একত্রে হাত রাখতে সক্ষম হবে, অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, যেন ভাই বোনের মতো। বলেছে এই যে আলাবামা শহরটা, যে জায়গার মধ্যে সবচেয়ে বাজে নিকৃষ্ট বর্ণবাদী থাকে, এবং যে এলাকার গভর্নর যার মুখে সব সময় কালোদের প্রতি হস্তক্ষেপ এবং বাতিলকরণের শব্দ তার মুখে ভাসতে থাকে, সেই আলাবামা শহরের মধ্যেই কালো এবং সাদা ছেলেমেয়েরা, শিশুগুলো, তারা সাদা ছেলে মেয়েদের হাতে হাত রাখতে পারবে যেন তারা ভাই বোনের মতো। আই হ্যাভ আ ড্রিম টুডে, আমার আজ সেই স্বপ্নটা রয়েছে। ঠিক আছে, ওকে। তারপরে আসো, এখানে শব্দগুলো কিন্তু বেশ কঠিন কঠিন মাথায় রাখবে, হ্যাঁ। এই যে ড্রেপিং মানে কি, লেগে থাকা, ঠোঁটে লেগে থাকা একটা জিনিস, হ্যাঁ। তারপরে দেখো ভিসিয়াস নিকৃষ্ট, রেসিস্ট বর্ণবাদী, ইন্টারপোজিশন হস্তক্ষেপ, তারপর কি আছে নালিফিকেশন বাতিলকরণ। সো এখানে ভোকাবুলারিগুলো থেকে যেটা হয়, ডিইউতে রিটেনে প্রশ্ন আসে, ডিইউ রিটেন, এখান থেকে রিটেনে হিউজ পরিমাণ কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় পাবা। সো এগুলো কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ আসলে নাই, হ্যাঁ, এগুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ তোমাদের নাই। তুমি মনে করো যে ভাই এগুলো অ্যাভয়েড করে যাবো, না, সুযোগ না। এখানে অনেকে বলছে নালিফিকেশন নাকি শূন্যতা নাকি, না, বাতিলকরণ, হ্যাঁ, বা অকার্যকর করে দেওয়া। কারো ধরো কালোদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো বাতিল করে দাও, কালোদের প্রতি যেই ন্যায় বিচার আছে সেটা বাতিল করো, কালোদের যে পাওয়ার যে জিনিসগুলো আছে সেগুলো বাতিল করো। হচ্ছে নালিফিকেশন মানে বাতিলকরণ বা অকার্যকর করে দেওয়া। ঠিক আছে, ওকে। তাহলে আশা করতেছি তোমরা নোট করে পড়তেছো, হ্যাঁ। এরপর তোমরা অনেকেই বলবা যে ভাইয়া বুঝি নাই, হ্যাঁ, অনেকেই বলবা যে ভাইয়া বুঝি নাই, আর তোমরা বলবা যে অনেকে যে ভাইয়া পারি না, ভাইয়া পড়ি নাই। এগুলো কিন্তু এইচএসসিতে বলে কাজ হবে না। দেখো তোমাদেরকে সবকিছু দিচ্ছি, আমি ইংলিশে বারবার বলতেছি, ইংলিশে তুমি যদি ভাইয়ার আমি 20টা লেকচার সাজাইছি, এই 20টা লেকচারের মধ্যে তোমার যা কিছু এইচএসসির জন্য দরকার আমি সব কিছু দিয়ে দিব। তোমরা জাস্ট ভাইয়া যেই জিনিসটা পড়াইতেছি ক্লাসে বোঝার চেষ্টা করো, তুমি ক্লাসে বোঝো, ক্লাসে প্রবলেমটা সলভ করো, ক্লাসের মধ্যে এমসিকিউগুলো সলভ করো, ক্লাসের প্রশ্নগুলো বুঝে ফেলো, ক্লাসের মধ্যে তুমি ফ্লো চার্ট সলভ করো। তোমার ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
তুমি ক্লাসটা করার পরে এরপর তুমি টেস্ট পেপার সলভ করো, এটা করো সেটা করো, দ্যাটস ইট, করো। বাট আমি কিন্তু প্রত্যেকটা প্যাসেজ কেমনভাবে সাজাই, ওই প্যাসেজটা থেকে বিগত যে এমসিকিউ আসছে এগুলো তোমার ক্লাসে শেষ হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি ক্লাসের প্রবলেম সলভ করতে পারো, ক্লাসে যদি তুমি 10টা থেকে 9টা পাও, 8টা পাও, তার মানে তুমি একটা ক্লাস করেই কিন্তু পাচ্ছ, উইদাউট এনি রিভিশন, উইদাউট এনি ফার্দার প্রিপারেশন। শুধু ক্লাস করে তুমি ক্লাসের সব এমসিকিউ সলভ করতে পারতেছো, কোয়েশ্চেন ধরতে পারতেছো, ফ্লো চার্টে অ্যান্সারগুলো করতে পারতেছো। তাহলে তুমি কেন এত হতাশ হবা? সো বারবার বলছি, ক্লাসের প্রতি যদি অ্যাটেন্টিভ না থাকো, তাহলে দিন শেষে তুমি যাই করো না কেন খুব বেশি ফলাফল আসলে হবে না। হ্যাঁ, যদি না তুমি খুব এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট হয়ে থাকো। ভাই এই ইউনিটে কি ইংলিশ লাগে? এই ইউনিটে তোমরা যদি কেউ ম্যাথ দাগাইতে না চাও, হ্যাঁ, ম্যাথ বা বায়োলজি স্কিপ করতে চাও তখন, হ্যাঁ, কেউ ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই, হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যে নিয়েছে সে তো বায়োলজি করে নাই, তাই না? সো সে যখন বায়োলজি স্কিপ করবে তখন সে হচ্ছে ইংলিশ বা বাংলা যে কোনো একটা দাগাইতে হবে, ঠিক আছে? রাইটিং পার্ট পড়াবেন না, রাইটিং পার্টে কিন্তু ইতিমধ্যে আমরা একটা ক্লাস নিয়েছি, ইমেল দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এবং তোমাদেরকে ইনফর্মাল লেটার লেখা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, অলরেডি কিন্তু এই দুটা টপিক পড়ানো হয়ে গেছে। সো তারপর তোমাদের গ্রাফেন চার্ট পড়ানো দেখাই দিছি। হ্যাঁ, গ্রাফেন চার্টের ক্লাসও কিন্তু হয়ে গেছে। সো হচ্ছে, সো ক্লাস কিন্তু হয়ে যাচ্ছে, তুমি অনেকেই খেয়াল রাখতেছো না। গ্রাফেন চার্টের আমি পুরো শিট একটা গ্রাফেন চার্ট তোমাদের পড়াইছি, দেখাই দিছি। হ্যাঁ, তারপরে তোমাদের ইনফর্মাল লেটার পড়িয়েছি সেকেন্ড লেকচারে, তোমাদেরকে হচ্ছে আমি ইমেইল লেখার সকল নিয়ম দেখাই দিছি, তাই না? হচ্ছে কিন্তু, তাই না? আস্তে আস্তে শেষ হয়ে যাবে সবকিছু। প্যারাগ্রাফ কি কি পড়বো তোমাদের মার্চের 10 তারিখ নাগাদ, মার্চের 10 তারিখ কতটা রোজা পড়ে আমার 9 রোজা সম্ভবত, 8 অথবা 9 রোজার মধ্যে আমরা তোমাদেরকে একটা ফাইনাল সাজেশনস দিব, যেটা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্যাসেজ, তারপর হচ্ছে সামারি কোথা থেকে আসতে পারে, প্যারাগ্রাফ, ফ্লো চার্ট, তারপর হচ্ছে সবগুলোর একটা পূর্ণাঙ্গ রাইটিংয়ের এবং প্যাসেজের সাজেশন আমি দিব, ঠিক আছে? ওকে, চলো আমরা একটু এখানে আসি। হ্যাঁ, তারপর কি আছে আমাদের, কয় পেজ আছে আমরা একটু দেখি, প্যাসেজটা একটু বড় তো, 3 পেজ। চলো আমরা একটু দ্রুত শেষ করি। হ্যাঁ, আচ্ছা, বলেছে আই হ্যাভ আ ড্রিম দ্যাট, আমার আজ একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সল্টেড। এক্সল্ট মানে হচ্ছে প্রশংসিত করা বা সমুচ্চিত করা। ভ্যালি মানে কি বলতো? ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। উপত্যকা, উপত্যকা চিনো তোমরা? উপত্যকা মানে হচ্ছে নদীর যে গিরিখাতগুলো আছে না, এটা হচ্ছে উপত্যকা বলা হয়, অর্থাৎ নিচু ভূমি, নিচু ভূমি। তাহলে বলছে এক্সল্টেড, উঁচু করা হবে, প্রশংসিত করা হবে। এখানে এক্সল্ট শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত করা। এটার কি প্রশংসা করা, প্রশংসা করা। এটা সিনোনিম কি বলতো? সিনোনিম হচ্ছে প্রেজ অথবা এক্সটল। ওকে, এক্সটল। তাহলে এখন এটার অর্থ তুমি প্রশংসিত করতে বলতে পারো, অথবা বলতে পারো যে সমুচ্চিত করা হবে, উঁচু করা হবে। তাহলে বলছে একদিন এই উপত্যকাগুলো উঁচু করা হবে, অর্থাৎ তিনি এই জায়গায় এসে একটা মানে তোমার কি বলা যায়, একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তিনি তৈরি করতেছেন, সবার জন্য সমান। বলেছে একদিন উপত্যকাগুলোকে উঁচু করা হবে। এভরি হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো, এবং পাহাড় ও পর্বতগুলোকে ছোট করা হবে। তার মানে দেখো, যারা উঁচু তাদেরকে নিচে নামানো হবে, আর যারা নিচু পর্যায়ে আছে তাদেরকে সম্মানিত করা হবে। তাহলে কি সমান সমান হবে। দ্য রাফ প্লেসেস, অর্থাৎ একদম কর্কশ জায়গাগুলা, হ্যাঁ, একদম কর্কশ জায়গাগুলা উইল বি মেড প্লেন, সেগুলোকে সমতল করা হবে, কর্কশ ভূমি সমতল করা হবে। অ্যান্ড দ্য ক্রুকড, ক্রুকড মানে হচ্ছে আঁকা বাঁকা, ক্রুকড মানে কি বলতো? আঁকা বাঁকা। এবং আঁকাবাঁকা প্লেসেস এবং আঁকাবাঁকা জায়গাগুলো উইল বি মেড স্ট্রেট, আঁকাবাঁকা জায়গাগুলোকে সোজা করা হবে। তারপরে দেখো তিনি একটা সব জায়গায় সমতা আনতেছেন, বলতেছেন যে উপত্যকাগুলোকে সমুচ্চিত করা হবে, পাহাড় পর্বতগুলোকে ছোট করা হবে, নিচু করা হবে, এবং যেই রাফ প্লেসেস অর্থাৎ রুক্ষ ভূমিগুলোকে সমতল করা হবে, এবং যে আঁকাবাঁকা পথগুলোকে সোজা করা হবে। তার মানে তিনি চাচ্ছেন এমন একটা সিচুয়েশন সবাই যেন সুন্দর একটা জীবন কাটাইতে পারে। অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড, এবং স্রষ্টার মর্যাদা, গ্লোরি মানে কি? মর্যাদা। এবং বলেছে স্রষ্টার মর্যাদা শ্যাল বি রিভিলড, এবং তখনই স্রষ্টার মর্যাদা প্রকাশিত হবে। রিভিল কিসে আছে? প্রকাশ করা, প্রকাশিত করা, ঠিক আছে? রিভিল শব্দ কি? প্রকাশিত করা বলেছে। এবং স্রষ্টার মর্যাদাকে প্রকাশিত করা হবে। অ্যান্ড অল ফ্ল্যাশ শ্যাল সি ইট টুগেদার, এবং সব আকাশ বাতাস আলো সেই স্রষ্টার মর্যাদা তখন সবাই দেখবে, ঠিক আছে? অর্থাৎ অল ফ্ল্যাশেস অর্থে বলা হচ্ছে যে
প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে তারা এই পার্থক্য তখন দেখতে পারবে যে এখন দেখো সবাই সমান, সবাই সুন্দর জীবন কাটাচ্ছে, কারোর জন্য বেশি কারোর জন্য কম না, কেউ ভালো কেউ খারাপ জীবন কাটায় এমনটা না, সবাই এখন সুন্দর জীবন কাটায় এবং সেটা হচ্ছে স্রষ্টার মর্যাদা। দিস ইজ আওয়ার হোপ, এটাই হলো আমাদের আশা। দিস ইজ দ্য ফেইথ, এটা হলো সেই বিশ্বাস, দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ, এবং যেই বিশ্বাসটা নিয়ে আমি দক্ষিণে আবার ফিরে যাব। তারপরে এখন তিনি নর্থে এসে এই স্পিচটা দিচ্ছেন আমেরিকার নর্থ স্টেটে, হ্যাঁ, আর তিনি আবার ফিরে যাবেন কোথায়, তার সাউথ স্টেটে। তিনি আবার সাউথ স্টেটে এই বিশ্বাস নিয়ে ফিরে যাবেন যে হ্যাঁ আমাদের দেশটা একদিন সমান অবস্থায় আসবে। উইথ দিস ফেইথ, এই বিশ্বাস নিয়ে উই উইল বি এবল টু হিউ আউট। হিউ আউট অর্থ হচ্ছে কেটে সমান করা। হিউ আউট এই ফ্রেজটার অর্থ কি বলতো, কেটে সমান করে ফেলা। হিউ আউট এর একটা ফ্রেজ, অর্থ হচ্ছে কেটে সমান করা, কেটে সমান করা। তাহলে বলছে যে উই উইল বি এবল টু হিউ আউট অফ দ্য মাউন্টেন অফ ডিসপেয়ার। ডিসপেয়ার মানে কি, হতাশা। বলেছে আমরা হতাশার পাহাড়কে কেটে সমান করে ফেলবো, আ স্টোন অফ হোপ, আমরা আশার এক পাথর বানাবো। বলেছে আমরা হতাশার পাহাড়কে কেটে আমরা আশার ভরসার একটা পাথর তৈরি করব। হতাশার পাহাড় আর নাই, কালোদের আর হতাশা থাকবে না, আমরা আশা ভরসা আস্থার একটা পাথর তৈরি করব। উইথ দিস ফেথ, এই বিশ্বাস নিয়ে উই উইল বি এবল টু ট্রান্সফর্ম, আমরা পরিবর্তন করতে সক্ষম হব দ্য জাগলিং ডিসকর্ড। জাগলিং মানে হচ্ছে বিদ্যমান, জাগলিং মানে কি, জাগলিং মানে হচ্ছে বিদ্যমান। আমরা বিদ্যমান বিভেদ, ডিসকর্ড শব্দ হচ্ছে বিভেদ বা কনফ্লিক্ট, হ্যাঁ, বিভেদ বাকি কনফ্লিক্ট। আর এখানে তোমরা পাচ্ছ কি, বিদ্যমানের সিনোনিম কি বাবা, প্রিভেইলিং। প্রিভেইলিং, আমরা এই বর্তমানে বিদ্যমান যেই কনফ্লিক্ট রয়েছে, বিবাদ রয়েছে অফ আওয়ার নেশন, আমাদের জাতির, ইনটু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, আমরা ভ্রাতৃত্বের এক সুন্দর গানে পরিণত করতে পারবো। হ্যাঁ, সিম্ফনি মানে কি, সিম্ফনি হচ্ছে ঐকতান। আমরা ওই যে রবীন্দ্রনাথ কইতে বলছে ঐকতান, হ্যাঁ, সবাই একত্রে গান গাওয়া, তাহলে কি ঐকতান। সিম্ফনি মানে কি, ঐকতান। তাহলে বলেছে যে আমরা ভ্রাতৃত্বের এক ঐকতানে আমাদের এই সমস্যাগুলোকে পরিণত করতে পারবো। তাহলে বলেছে আমরা কি করব, আমরা এই বিশ্বাসটা নিয়েই আমাদের দেশের মধ্যে, আমাদের জাতির মধ্যে বিদ্যমান যেই বিভেদ রয়েছে সেগুলোকে আমরা ভ্রাতৃত্বের এক ঐকতানে রূপান্তরিত করতে পারবো, সবাই যদি আমরা একত্রে কাজ করি। উইথ দিস ফেইথ উই উইল বি এবল টু ওয়ার্ক টুগেদার, এই বিশ্বাসটা নিয়ে আমরা একত্রে কাজ করতে পারবো। এই সাদা কালো যখন সমান হয়ে যাবে, টু প্রে টুগেদার, আমরা একত্রে প্রার্থনা করতে পারবো। টু স্ট্রাগল টুগেদার, একত্রে সংগ্রাম করতে পারবো। টু গো টু জেল টুগেদার, একত্রে জেলে যেতে পারবো। অ্যান্ড স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, এবং আমরা স্বাধীনতার জন্য একত্রে দাঁড়াতে পারবো। নোয়িং দ্যাট, এইটা জেনে যে উই উইল বি ফ্রি ওয়ান ডে, এটা জেনে যে আমরা একদিন মুক্ত হবই হব। অর্থাৎ যখন সাদা কালোদের মধ্যে বিভেদ থাকবে না, তখন তো তারা একটা জানবে যে আমরা মুক্ত হবই হব, আমরা সাদা কালো সবাই একসাথে আছি, মুক্ত হবই। তাহলে কি করতে পারবো, একত্রে প্রার্থনা করতে পারবো, একত্রে সংগ্রাম করতে পারবো অন্যায়ের বিরুদ্ধে। অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি আ গ্রেট নেশন, এবং যদি আমেরিকাকে একটা মহান রাষ্ট্র হতেই হয়, ইট মাস্ট বিকাম ট্রু, এই স্বপ্ন সত্যি হতে হবে। সাদা কালোর যে সমান, তাদের মধ্যে বিভেদ যে নাই, তারা যে সবাই সমান অধিকার পাবে, এই জায়গাটা তাদের কি হতে হবে, নিশ্চিতভাবে এটা সত্য হতে হবে। সো লেট ফ্রিডম রিং, রিং মানে কি, স্বাধীনতাকে বাঁচতে দাও। হ্যাঁ, লেট ফ্রিডম রিং, ইম্পারেটিভ সেন্টেন্স, বাঁচতে দাও। তাহলে কি বলছে দেখো তো, লেট ফ্রিডম রিং, স্বাধীনতাকে বাঁচতে দাও। এটার প্রশ্ন আসছে ঢাবিতে, খেয়াল করো, এটা ঢাবিতে আসে একটা প্রশ্ন। হ্যাঁ, লেট দিয়ে শুরু হওয়া সেন্টেন্সকে মাথায় রাখবে, এটা কি, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো আমি এখানে দেখাচ্ছি, লেট ফ্রিডম রিং। তাহলে এই প্রশ্নটা কি, এই সেন্টেন্সটা ঢাবিতে একটা বি অথবা এই ইউনিটে আসা প্রশ্ন, 2000 সম্ভবত 22-23 সেশন আসছে প্রশ্নটা। এটা কি টাইপের সেন্টেন্স, যদি কোনো প্রশ্ন লেট দিয়ে শুরু হয় তাহলে কি, এটা হচ্ছে ইম্পারেটিভ, বুঝছো, ইম্পারেটিভ। লেট দিয়ে শুরু হলে কি হবে, সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ। এটা ভুল করার সুযোগ নেই, ঠিক আছে, একদম ভুল করা যাবে না। তাহলে বলেছে যে
যে সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস, প্রোডিজিয়াস মানে কি সমুচ্চ, উঁচু, সুবিশাল, হ্যাঁ, সমুচ্চ বা সুবিশাল, সমুচ্চ বা সুবিশাল হিলটপস, পর্বতের চূড়া অফ নিউ হ্যাম্পশায়ার, বলেছে নিউ হ্যাম্পশায়ারের পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে আজ স্বাধীনতার গান বাজতে দাও। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের পাহাড় থেকে স্বাধীনতাকে বাজতে দাও। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হাইটেনিং, এখানে দেখো এখানে সুবিশাল দিবা আর সমুচ্চটা এখানে নিয়ে আসো, হ্যাঁ, তাহলে সুন্দর লাগে। এখানে 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 সমুচ্চ চেয়ে সুবিশালটা ঠিক আছে, আর হাইটেনিং মানে হচ্ছে সমুচ্চ, সমুচ্চ। এবং অ্যালিঘেনিস অফ পেনিসিলভেনিয়া, এবং পেনিসিলভেনিয়া যে অ্যালিঘেনিস রয়েছে পাহাড়, সেখান থেকে তোমরা স্বাধীনতার সুরকে বাঁচতে দাও। লাস্ট পেজ। লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল, হিল মানে পর্বত আর মোল হিল মানে হচ্ছে ছোট পাহাড়, হ্যাঁ, ছোট পাহাড় অফ মিসিসিপি, তাহলে মিসিসিপির সকল পর্বত এবং পাহাড় থেকে স্বাধীনতাকে বাঁচতে দাও। তার মানে সে চাচ্ছে সকল জায়গা থেকে, নিউ ইয়র্ক, মিসিসিপি, আলাবামা, সবগুলো জায়গা থেকে যেন স্বাধীনতার সুর বেজে ওঠে, আজ কালোরা যেন মুক্তি পায়। ফ্রম এভরি মাউন্টেন সাইড, প্রত্যেকটা পাহাড়ের দিক থেকে লেট ফ্রিডম রিং, প্রত্যেকটা দিকের পাহাড় থেকে স্বাধীনতাকে আজ বেজে উঠতে দাও। অ্যান্ড ওয়েন দিস হ্যাপেন্স, এবং যখন এটা ঘটবে, যখন সব জায়গা থেকে কালোরা কি হবে, সব জায়গা থেকে কালোরা যখন মুক্ত হবে, কালোরা যখন স্বাধীন হয়ে উঠবে, অ্যান্ড ওয়েন উই অ্যালাউ ফ্রিডম রিং, এবং আমরা যখন এই স্বাধীনতাকে বেজে উঠতে দিব সবাই মিলে, কালো সাদা সবাই মিলে, ওয়েন উই লেট ইট রিং ফ্রম এভরি ভিলেজ অ্যান্ড এভরি হ্যামলেট, দেখো ভিলেজ মানে গ্রাম, হ্যামলেট মানেও কিন্তু গ্রামের মতো, ঠিক আছে, গ্রামের মতোই বলতে পারো। সো আমরা আসলে বাংলাদেশে যে গ্রাম বলি, ওই দেশের মধ্যে কিছু গোছানো কিছু গ্রাম থাকে না, হচ্ছে হ্যামলেট বলা হয়। সো হ্যামলেট গ্রাম আসতে পারে, অনেক জায়গায় এটাকে বাড়িও আসতে পারে, হ্যাঁ, বাড়ি, এটাকে অনেক জায়গায় ভিলেজের সিনোনিম পেতে পারো, আবার হোমের সিনোনিম পেতে পারো, গ্রাম বলবা, এটা সাধারণত গ্রাম। বলছে প্রত্যেকটা গ্রাম থেকে স্বাধীনতাকে বাঁচতে দাও, ফ্রম এভরি স্টেট, প্রত্যেকটা প্রদেশ থেকে, ফ্রম এভরি সিটি, প্রত্যেকটা শহর থেকে, উই উইল বি এবল টু স্পিড আপ, স্পিড আপ মানে কি ত্বরান্বিত করা, ত্বরান্বিত করা, আমরা কি করতে পারবো, আমরা ত্বরান্বিত করতে পারবো, আমরা ত্বরান্বিত করতে পারবো যে when all of God's children, black men and white men, Jews and Gentiles, Protestants and Catholics will be able to join hands and sing in the words of the old Negro spiritual, বলেছে যখন সব দিক থেকে স্বাধীনতা বেজে উঠবে, তখনই সৃষ্টিকর্তার সকল সন্তান, দেখো তিনি সৃষ্টিকর্তার সকল সন্তান, অল অফ গডস চিলড্রেন, তিনি সৃষ্টিকর্তার সকল সন্তান বলতে তারা যেহেতু ইহুদি, তারা বোঝাচ্ছে, সরি খ্রিস্টান, তারা বলছে স্রষ্টার সন্তান মানে সব মানুষ, হ্যাঁ, যদিও এটার সাথে অন্যান্য ধর্ম মতাবলম্বীর অনেক বেশি পার্থক্য আছে, হ্যাঁ, যেমন ইসলাম, আমরা কি বলি, ইসলামের দিক দিয়ে হচ্ছে সৃষ্টিকর্তার কেউ জন্ম দেয়নি, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয় নাই, তাই না, এরকম সৃষ্টিকর্তার থেকে না। সো কিন্তু তারা কিন্তু এটা মানে না, তারা মনে করে যে তাদের যেই কি বলা যায় যিশু ক্রাইস্ট, হ্যাঁ, ওনার থেকে জন্মগ্রহণ করছে, ওনারা 3 প্রজন্ম পর্যন্ত। সো ব্যাপারগুলো এরকম। সো আমরা ওই ধর্মীয় আঙ্গিকে যাচ্ছি না, উনি আমরা কথা অনুযায়ী আমরা জাস্ট থাকি। বলেছে স্রষ্টার সকল সন্তান, উনি আসলে সকল সন্তান বলতে সকল মানুষকে বোঝাইছে। ব্ল্যাক ম্যান অ্যান্ড হোয়াইট ম্যান, কালো এবং সাদা মানুষ, জিউস অ্যান্ড জেন্টলিস অর্থাৎ ইহুদিরা এবং নন ইহুদিরা, প্রোটেস্ট্যান্টস অ্যান্ড ক্যাথলিক্স, খ্রিস্টানদের 2টা রূপ আছে, 2টা মতবাদ আছে, একটাকে বলা হয় প্রোটেস্ট্যান্ট আর একটা ক্যাথলিক বলা হয়। উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, তারা একত্রে হাত রাখতে সক্ষম হবে, অ্যান্ড সিং ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল, এবং পুরাতন বা ঐতিহাসিক নিগ্রো গান তারা একসাথে গাইতে পারবে। ফ্রি অ্যাট লাস্ট, সবশেষে মুক্ত, ফ্রি অ্যাট লাস্ট, সবশেষে মুক্ত, থ্যাংক গড অলমাইটি, স্রষ্টাকে ধন্যবাদ, উই আর ফ্রি অ্যাট লাস্ট, সবশেষে আমরা মুক্ত। ওকে, শেষ। চলো আমরা প্রথম প্রশ্ন বুঝি, হ্যাঁ, বলো এই প্রশ্নে কি বুঝাইছে? হোয়াট ডাজ দ্য ফ্রেজ অল অফ গডস চিলড্রেন মিন? তিনি স্রষ্টার সকল সন্তান বলতে কি বুঝাইছে? আমি জানি প্রশ্নটা অনেক বেশি কি বলা যায়, আসলে ধর্মীয় অনুভূতির সাথে জড়িত, তবে আমরা এখানে উনি, এখন আমরা কাউকে বলছি না, এটা উনি বলে গেছে, হ্যাঁ, উনি ভুল বলুক বা সঠিক বলুক এটা
ওই জায়গায় আমরা এখানে প্রশ্ন উত্তর দিই, উত্তর কি হবে বলো? উনি কি শুধু খ্রিস্টানকে বুঝাইছে? দেখো অল অফ গডস চিলড্রেন, উনি তো গড বলতে মনে করছে, ওনার বিশ্বাস অনুযায়ী কি গডই সবার সেরা, তাই না? এবং তার চিলড্রেন, তাই না? তাহলে উনি এটা বলতে কোনো খ্রিস্টানকে বোঝান নাই, এটা বলতে শুধু আমেরিকানকে বোঝান নাই, এটা বলতে উনি সব হিউম্যান বিংকে বুঝিয়েছে, সব মানুষকে বুঝিয়েছে। উত্তর কোনটা হবে? বি। তার মতামত অনুযায়ী সেটা হচ্ছে সকল মানুষ। 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সোয়েল্টারিং? সোয়েল্টারিং শব্দের সিনোনিম কি হবে? উত্তপ্ত হওয়া, তাপে উত্তপ্ত হওয়া, তাই না? উত্তপ্ত কি হবে? সুদিং, ঠান্ডা, ট্রাঙ্কুইল, শান্ত, স্কর্চিং, একদম উত্তপ্ত গরম। প্লিজিং মানে কি? শান্ত। তাহলে কোনটা হবে? স্কর্চিং। স্কর্চিং মানে কি? স্কর্চিং মানে হচ্ছে একদম তীব্র। হোয়াট ইজ দ্য ফ্রেজ অল ফ্ল্যাশ? অল ফ্ল্যাশ মিন ইন দ্য প্যাসেজ। অল ফ্ল্যাশ বলতে কি বোঝানো হয়েছে? অল ফ্ল্যাশ বলতে কি হোয়াইট পিপল, ব্ল্যাক পিপল, অল আমেরিকানস নাকি প্রোটেস্ট্যান্টস? দেখো অল আমি বলেছিলাম যে সব দিক থেকে মানুষ এটা দেখতে পাবে, তাই না? ক্লাসে বলছিলাম যে অল ফ্ল্যাশেস উইল সি, অল ফ্ল্যাশেস উইল এক্সপেরিয়েন্স, তাই না? সবাই দেখবে। তার মানে শুধু কালোকে বোঝায় নাই, শুধু সাদাকে বোঝায় নাই, এটা পুরো আমেরিকাকে বোঝাইছে যে যখন এই পার্থক্যটা ঘুচে যাবে, সাদা কালো সমান হয়ে যাবে, এবং সেইটা ওই যে অলমাইটির যে গ্লোরি আছে এটা তখন সব ফ্ল্যাশ দেখতে পাবে, সব মানুষ দেখতে পাবে। কোনটা হবে? হচ্ছে আমেরিকানস। এটা আলাদা কোনো ব্যক্তি বা আলাদা কোনো গোষ্ঠীকে বোঝায় নাই। একটা সেকেন্ড, হ্যাঁ, না বিদেশ থেকে কল আসছে, এখন ধরা যাবে না। দ্য ওয়ার্ড ডিসপেয়ার মিনস, ডিসপেয়ার মানে কি বলো তো? ডিসপেয়ার মানে কি বলেছিলাম? হতাশা। মনে আছে ক্লাসে কি বলেছিলাম? ডিসপেয়ার মানে হচ্ছে হতাশা। ডিসপেয়ার মানে কি? হতাশা। একটা সেকেন্ড, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ভালো, কিন্তু আমি ক্লাসে আছি, আমাকে একটু কষ্ট করে 15 মিনিট পরে ফোন দেন, 15 মিনিট পরে ফ্রি হয়ে যাব। আপনি কল দিন আমাকে, হ্যাঁ আমি ঢাকায় আছি, আপনি একটু কল দিন, কথা আছে। হ্যাঁ ওকে 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 আমরা আছি। তাহলে কি হবে বলতো? ফ্রাস্ট্রেশন সহজেই বোঝা যায়। তাহলে কি ডিসপ্লে আমরা কি? ফ্রাস্ট্রেশন, হতাশা। তারপর আসি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ওয়াসিস মিন? ওয়াসিস মানে কি পেয়েছি? মরু উদ্যান, তাই না? মরু উদ্যান, মরু উদ্যান অর্থাৎ ফুলের বাগান, বা অনেক ক্ষেত্রে হয়েছে যে জলাধার, বা মরুর মধ্যে একটা জলাধার, মরুভূমির মাঝখানে একটা জলের আধার বা ওয়াটার রিসোর্সেস। আ হটেস্ট প্লেস ইন ডেজার্ট, মরুদ্যান বলতে কি মরুভূমির সবচেয়ে গরম জায়গাকে বোঝায়? না। আ কুল প্লেস অন দ্য হিল টপ, পাহাড়ের উপরে ঠান্ডা জায়গাকে বোঝায়? না। আ ওয়াটারিং প্লেস ইন ডেজার্ট, মরুভূমির একটা পানির জায়গা। আমরা বলেছিলাম যে মরুদ্যান এটা বাগানও হতে পারে, আবার জলাধারও হতে পারে, হ্যাঁ, বা মরুর জলাধার, মরুদ্যান বলতে পারি, বা মরুর জলাধার, মরুর জলাধার, ঠিক আছে। আ হট প্লেস ইন আ পোলার রিজিয়ন, অর্থাৎ যে আমাদের কি বলা হয় পোলার রিজিয়ন যেগুলো রয়েছে, ঠান্ডা এলাকাগুলো রয়েছে, হ্যাঁ, মেরু অঞ্চলে, সেখানের কি গরম এলাকা? না। এটা কোনটা হবে? এটা হচ্ছে আ ওয়াটারিং প্লেস ইন ডেজার্ট। তারপর আসো, the word vicious mentioned in the passage mean, vicious মানে কি? vicious মানে কি? মানে হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত নিকৃষ্ট, তাই না? নিকৃষ্ট, নিকৃষ্ট, নির্দয়, নির্দয় বা নিকৃষ্ট, যার মধ্যে কোনো দয়া মায়া নাই, মানুষকে ঘৃণা করে, তীব্রভাবে তাদেরকে অপ্রেস করে, তাদেরকে নির্যাতন করে। তাহলে হেটফুল, ঘৃণা, শুধু ঘৃণাকে কি আমরা নির্দয় বলতে পারি? না। জেনারাস খুবই সদয়, রুথলেস নির্দয়, আর কি অস্পেশাস মানে হচ্ছে চমৎকার। যেমন বলতে পারি দিস ইজ অ্যান অস্পেশাস আফটারনুন, এখন এটা চমৎকার বিকাল। তাহলে কোনটা হবে? হবে আমাদের রুথলেস, মানে হচ্ছে একদম নির্দয় মানুষ। না, এখানে হেটফুল হবে না। দেখো হেটফুলের চেয়েও রুথলেস কিন্তু বেশি কঠিন। নির্দয় বুঝো, দেখো কারোকে তুমি ঘৃণা করো, দ্যাটস ফাইন, তুমি কি তাকে নির্দয় বলবা? আমি ধরো আপেল খেতে, আপেল ঘৃণা করি, আমি নির্দয় আপেলের প্রতি? না। রুথলেস মানে হচ্ছে যাকে দেখলেই তুমি মারো, অত্যাচার করো, হচ্ছে রুথলেস, ঠিক আছে? অপারেশন। And the glory of Lord shall be revealed, and all flesh shall see it together. What does it imply? বলেছে তখন স্রষ্টার মর্যাদা প্রকাশিত হবে, এবং সবাই এই মর্যাদাকে আমরা সবাই চোখে দেখব।
ইকুয়ালিটি অফ হিউম্যান বিং, এই কথার মাধ্যমে মানুষের যেই সাম্য দেখানো হয়েছে, গ্লোরি অফ নেচার, প্রকৃতির মর্যাদা দেখানো হয়েছে, ডিফারেন্স বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে কালো এবং সাদাদের পার্থক্য বলা হয়েছে, অল অফ দ্য অ্যাবভ, এখানে সবগুলো বলা হয়েছে। কোনটা বলো? এটা একটা সহজ কোয়েশ্চেন, মানে দেখলে মনে হচ্ছে সবগুলো অ্যান্সার, বাট এখানে একটা অ্যান্সার খুব পারফেক্ট, দেখেই বোঝা যাচ্ছে যে অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড অ্যান্ড অল ফ্ল্যাশেস, সবাই সবাই শ্যাল সি ইট টুগেদার, আমরা সবাই তখন স্রষ্টার যে মর্যাদার একসাথে দেখবো। তাহলে কি সাদারা আগে মর্যাদা দেখতো, আগে সাদারা স্রষ্টার মর্যাদা করতে পারতো, স্রষ্টার গান গাইতে পারতো, কালোরা পারতো না। সো যখন সবাই একসাথে দেখার কথা বলতেছে, দ্যাট মিনস ইকুয়ালিটি। এটা কি বোঝাচ্ছে? সাম্য বোঝাচ্ছে, মানব জাতির সাম্য বোঝাচ্ছে। তারপর আসো, দ্য ওয়ার্ড প্রোডিজিয়াস, প্রোডিজিয়াস মানে কি? বিশাল, রাইট? প্রোডিজিয়াস মানে কি? সুবিশাল, সুবিশাল। তাহলে এটার সাথে কোনটা যায় বলো তো? সুবিশালের সাথে ট্যালেন্টেড, মেধাবী, জাইগ্যান্টিক, মহান, ব্যাপার, বিশাল ব্যাপার। জাইগ্যান্টিক শর্ট বলি না, বিশাল। জাইগ্যান্টিক মানে কি? বিশাল। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আর হচ্ছে আনপ্রোডাক্টিভ, কোনটা হবে? দেখে বোঝা যাচ্ছে হচ্ছে জাইগ্যান্টিক। হ্যাঁ, জাইগ্যান্টিকের জায়গায় একটা ওয়ার্ড আসতে পারে তোমাদের পরীক্ষায়, কলোসাল। কলোসাল এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কলোসাল শব্দটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, জাইগ্যান্টিক, কলোসাল অথবা ম্যাসিভ, এই ওয়ার্ডটার জায়গায় আরেকটা ওয়ার্ড আসতে পারে ম্যাসিভ। ঠিক আছে, ম্যাসিভ এই ওয়ার্ডটাও সিনোনিম। ঠিক আছে, জাইগ্যান্টিক, কলোসাল, ম্যাসিভ অথবা প্রোডিজিয়াস সবগুলো অর্থ হচ্ছে বিশাল বা ভ্যাস্ট। নয়, হোয়াট ইজ দ্য ফ্রেজ লেট ফ্রিডম রিং মিন? এই লেট ফ্রিডম রিং মানে কি বলা যায়? মুক্তিকে কি বলা যায়? স্বাধীনতাকে বাঁচতে দাও, এটা কি বোঝানো হয়েছে? ফ্রিডম শুড মেক সাউন্ড, স্বাধীনতা শব্দ করুক। ফ্রিডম শুড মেক পিপল অ্যালার্ট, স্বাধীনতা মানুষকে সতর্ক করুক। ফ্রিডম শুড অ্যাপিয়ার, স্বাধীনতা আসুক। পিপল মে অ্যাচিভ ফ্রিডম, মানুষ স্বাধীনতা অর্জন করুক। কোনটা হয় বলো? এইটাও একটু কনফিউজিং, বাট উত্তর করার মতো। লেট ফ্রিডম রিং, স্বাধীনতাকে আসতে দাও, স্বাধীনতাকে বাঁচতে দাও। এর মানে কি বুঝাইছে? স্বাধীনতা অ্যাপিয়ার, স্বাধীনতা মানে দৃশ্যমান হোক। পিপল মে অ্যাচিভ ফ্রিডম, মানুষ স্বাধীনতা অর্জন করুক। কোনটা হবে? এটা না, এটা সি না, এটা উত্তর হচ্ছে ডি নাম্বার, মানুষ স্বাধীনতা অর্জন করুক। লেট ফ্রিডম রিং শব্দ হচ্ছে স্বাধীনতাকে আসতে দাও। এই কথাটা আসলে বোঝাইছে যে আসলে মানুষ স্বাধীনতার জন্য অর্জন করে। হ্যাঁ, তবে একটু কনফিউশনের জায়গা আছে সি এবং ডি এর মধ্যে, তবে এটা আমি ব্যক্তিগতভাবে এটাকে ডি উত্তর দিব। হ্যাঁ, এটাকে এই কথার মধ্যে বোঝানো হয়েছে মানুষ যেন স্বাধীনতা অর্জন করে। হ্যাঁ, স্বাধীনতা আসুক শব্দটা অর্থ দিয়ে স্বাধীনতা অ্যাপিয়ার করুক, স্বাধীনতা প্রকাশিত হোক, ব্যাপারটা এরকম না। মানুষ স্বাধীনতা পাক, এই কথাটা আসলে বোঝানো হয়। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, jangling discourse of our nation will turn into a beautiful symphony of brotherhood. What does it mean? বলেছে যে আমাদের দেশের যে বিদ্যমান সমস্যাগুলো সেগুলো রূপান্তরিত হবে ভ্রাতৃত্বের এক সুন্দর ঐক্যতানে। এই কথা দ্বারা কি বোঝাইছে বলো তো? The existing harmony will turn into jangling. এই যে বর্তমান যেই সুখ শান্তিগুলো আছে সেগুলো জ্যাগলিং এ বা বিদ্যমান সমস্যায় রূপান্তরিত হবে না, মিথ্যা কথা। The existing discord will turn into কনকর্ড, অর্থাৎ বর্তমানে যেই সমস্যাগুলো এগুলো সুবিধায় রূপান্তরিত হবে। দ্য এক্সিস্টিং এগ্রিমেন্ট উইল টার্ন ইনটু ডিসএগ্রিমেন্ট, বর্তমানে যেই চুক্তিগুলো এগুলো ডিসএগ্রিমেন্টে বা হচ্ছে তর্কে রূপান্তরিত হবে। দ্য এক্সিস্টিং কনকর্ড উইল টার্ন ইনটু ডিসকর্ড, বর্তমান সুবিধাগুলো সমস্যায় রূপান্তরিত হবে। কোনটা হবে? এটা বি নাম্বার, বর্তমান সমস্যাগুলো সুবিধা, কনকর্ড মানে হচ্ছে সুবিধা, হ্যাঁ, সুযোগ সুবিধা রূপান্তরিত হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এবার একটু জানাও, এই বড় প্যাসেজে 10-এ কার কয়টা হইল? হ্যাঁ, এই বিশাল বড় প্যাসেজে আমরা 10টায় কয়টা উত্তর করতে পারলাম জানাও। আমাদের কিন্তু 2টা প্যাসেজ শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট। হ্যাঁ, আমরা আজকে ক্লাসে বেশ মনোযোগী মনে হচ্ছে আমার। হ্যাঁ, তোমরা যারাই ক্লাস করতেছো বেশ মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। আমাদের অপ্রয়োজনীয় কথাবার্তাও হচ্ছে না, আমরা অপ্রাসঙ্গিক কথা যদিও বলি না আমি ক্লাসের মধ্যে, আমরা একদম টু দ্য পয়েন্টে ক্লাস করছি এবং আমরা খুব ভালোভাবে আশা করতেছি 2টা প্যাসেজ শেষ হচ্ছে আমাদের। এক ক্লাসে 2টা প্যাসেজ শেষ করে এত বড় বড় খুব বেশ কঠিন জিনিস কিন্তু, তাই না? সব অর্থ বুঝে এমসিকিউ সলভ করা, কোয়েশ্চেন সলভ করা, ফ্লোচার্ট সলভ করা বেশ কঠিন। তবে তোমরা যখন মনোযোগী থাকবা তখন আমার আর এই খারাপটা লাগে না। 9টা হয়েছে অনেকের, পিঙ্কল বলেছে 8 থেকে 9টা হয়েছে, অনেকে বলছে 8টা হয়েছে, অনেকে বলছে 10-এ 10টা হয়েছে। হ্যাঁ, ওকে, চলো আমরা এবার একটু প্রশ্নগুলোর দিকে আমরা তাকাই। হ্যাঁ, প্রশ্ন একটু বড়, আমি জাস্ট একটু তোমাকে হিন্টস দিয়ে দিচ্ছি, খেয়াল করো। হ্যাঁ,
ওয়াই ডিড দ্য স্পিকার হ্যাভ দিস ড্রিমস, কেন এই লেখকের মধ্যে অনেক এই স্বপ্নগুলো ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলেছে এই স্বপ্নগুলো কেন ছিল, আমরা একটু রিডিং পড়ে যাব, জাস্ট কি সেন্সটা দিছে। দ্য স্পিকার হ্যাড দিস ড্রিমস বিকজ ইন আমেরিকান সোসাইটি পিপল ওয়ার নট জাস্ট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার বাট বাই দেয়ার স্কিন। তিনি কেন এরকম সাদা কালোদের মধ্যে সমতা চাইছে, এটার স্বপ্নটা কেন দেখছে, কারণ আমেরিকার মধ্যে মানুষের চামড়ার রং দিয়ে বিবেচনা করা হয় মানুষকে, তার চরিত্র দেখে না। And there was a mountain of despair and juggling discords among people. বলেছে সেইখানে কি বলেছে, মাউন্টেন অফ ডিসপেয়ার, হতাশার এক বিশাল পাহাড় ছিল, এবং জ্যাগলিং ডিসকোর্স, এবং বিদ্যমান সমস্যা ছিল সাদা কালো মানুষের মধ্যে। The speaker dreamed that one day the glory of the mighty would get revealed through the eradication. Eradication মানে কি বলতো, নির্মূলীকরণ, নির্মূল কি বাদ দেওয়া, অফ অল ডিফারেন্সেস প্রিভেইলিং অ্যামাং আমেরিকান পিপল। এবং তিনি স্বপ্ন দেখেছেন যে আমেরিকার মানুষের মধ্যে যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো স্রষ্টার মর্যাদা প্রকাশের মাধ্যমে একদিন সব সমস্যা বিলুপ্ত হয়ে যাবে। ওকে, প্রশ্নগুলো তোমরা একটু পড়বা। হ্যাঁ, প্রশ্নগুলো কাজ তোমাদের দিলাম, এগুলো সিম্পল জিনিস, একটু পড়ে নিবা, সব দেওয়া আছে। আমরা একটু ফ্লো চার্টটা সময় মিলে সলভ করে চলো। হ্যাঁ, এই প্রশ্নটা আমরা একটু ফ্লো চার্টটা সবাই একটু ধরে সলভ করি, একটা ফ্লো চার্ট আসতে পারে পরীক্ষায়। শোয়িং দ্য ড্রিমস অফ দ্য স্পিকার, এই প্যাসেজটার মধ্যে বক্তার যে কি কি স্বপ্ন ছিল, কোন কোন স্বপ্নটা বক্তার ছিল, সেই স্বপ্নটা কি ছিল সেইটা আমরা একটু দেখি। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে ফ্রিডম উইল রিং। দেখো একটা পূর্ণাঙ্গ বাক্য দেওয়া আছে এখানে, পূর্ণাঙ্গ ক্লজ, সো তুমি ক্লজ ইউজ করবা। ফ্রিডম উইল রিং ফ্রম দ্য মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, একটা প্রশ্ন আমরা পেলাম। আচ্ছা, আমরা আর কি কি পাই বলো, এবার তোমাদের উত্তর দেওয়ার পালা, মানে পূর্ণাঙ্গ বাক্য দিতে পারবা। তাহলে দেখো এখানে পূর্ণাঙ্গ বাক্য দিয়েছে বা পূর্ণাঙ্গ ক্লজ দিয়েছে, সো ফাইনাইট ভার্ব ইউজ করা যাবে। ফ্রিডম উইল রিং ফ্রম দ্য মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, তাই না? তাহলে আমরা আরো কি বলতে পারি বলো, আমরা প্যাসেজ থেকে আসি একটু। হ্যাঁ, তোমাদের হাতে প্যাসেজটা যাদের কাছে আছে তোমরা একটু দেখো, আর কোথায় থেকে তার স্বপ্ন কি বলো, আমরা কি কি পাই বলো। যে ফ্রিডম উইল রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল অফ মিসিসিপি, রাইট? ফ্রিডম উইল রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল অফ মিসিসিপি। ওকে, চলো আমরা এই উত্তরটা লিখি। দেখো তোমরা কিন্তু এই ফ্লো চার্ট কিন্তু প্যাসেজ থেকে করার জিনিস, তাই না? ফ্লো চার্ট নিয়ে তোমরা অনেকেই প্যারা খাও, বাট তোমাদের ক্লাসে ইতোমধ্যে বুঝাই দিছি ফ্লো চার্ট কীভাবে লিখবা। ফ্লো চার্ট অনেকগুলো সলভ করাবো, যতগুলো প্যাসেজ করাবো প্রত্যেকটার ফ্লো চার্ট থাকবে, সো এত প্যারা খাওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটা কি পাচ্ছি। আচ্ছা, আমার এখানে আজান শুরু হয়েছে, হ্যাঁ, আজানটা শেষ হোক। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথায়? ও, ইয়াকে ফোন দিও, হ্যাঁ আপুকে ফোন দিও, বলছি আপুকে ফোন দিও, আসবে তো একসাথে। ও আচ্ছা ঠিক আছে, আমি শেষ হবে, আমি শেষ একদম হসপিটাল চলে আসবো। হ্যাঁ, ওকে।
ওকে চলো, টু এনশিওর সিভিল রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, হ্যাঁ হতে পারে। কুমিল্লার কোন জায়গায় আপনার বাড়ি? আমার হচ্ছে কুমিল্লা দাউদকান্দি উপজেলা, হ্যাঁ দাউদকান্দি উপজেলা। ওকে আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? একটা প্রশ্ন কি পেয়েছি যে ফ্রিডম উইল রিং from every hills and molehills of Mississippi, হ্যাঁ ওকে দুইটা গেল। তারপর দেখি, হ্যাঁ সুমাইয়া বলেছে আমাদের বাড়ির কাছে। হ্যাঁ সুমাইয়া, তোমাদের বাড়ি কি ওখানেই? টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, গুড। এই যে আমি তুমি তো তোমাদের থেকে লিখতেছি আজকে। টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, না তুমি সেন্টেন্স বানাও, দে উইল স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, দে উইল। হ্যাঁ ইংলিশ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার গ্রামারের সহজ সমাধান বইটা কি? আচ্ছা আমার বইয়ের কথা বলছো না? আচ্ছা কি বলছো? থেকে পড়লে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ফুল মার্কস পাবো? হ্যাঁ ইংরেজি দ্বিতীয়পত্র সব কিছু এখানে দেওয়া আছে মেডিকেলের জন্য যা যা দরকার। সো ফুল মার্কস পাবা নির্ভর করে তোমার উপর, তুমি যদি সব কিছু কাভার করতে পারো পড়ে তাহলে তো অবশ্যই ভালো করবা নিশ্চিত। আচ্ছা তাহলে আর কি দিতে পারি? আচ্ছা এবার আমরা একটু আমি দিই, হ্যাঁ তোমরা একটু ভাবো, প্রশ্নগুলো সেন্টেন্স আকারে দিবা। তোমরা অনেকে শুধু ফ্রেজ দিচ্ছ, ফ্রেজ না, পূর্ণাঙ্গ সেন্টেন্স দাও, সমস্যা কি? চলো আমি একটু এখান থেকে লিখি, হ্যাঁ প্যাসেজ থেকে আসি। এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, মনে করে না যে ভাই মনে পারে না, এগুলো প্যাসেজ থেকে দেওয়ার জিনিস, এগুলো মুখস্থ করার কোনো জিনিস না। আচ্ছা আমরা আর কি দেখতে পাই? সরি আমরা চলে গেছি আরো আগে, তাই না? কোনো জিনিস মুখস্থ করার জিনিস না, মনে করে না যে মানিক ভাই পারে না, আমি এগুলো অনেকবার পড়াইছি, বাট আমি প্যাসেজ থেকে এগুলো অ্যান্সার করবো, হ্যাঁ যেন তোমরা পারো। তাহলে এখানে সমস্যাগুলো বলছে, তাই না? তাহলে আমরা সমস্যা জেনে আমরা হচ্ছে ড্রিমসগুলোতে যাই। এই যে the red hills of Georgia, the sons of former slaves and the sons of former slave owners will be able to sit down together. তাহলে কি বলছে দেখো, the sons of former slaves and sons of former slave owner will sit together. তাহলে এটা একটা অপশন পাইলাম, হ্যাঁ যে the sons of former slaves, the sons of former slaves and slave owners will sit together, তারা একত্রে বসতে পারবে, ঠিক আছে? will sit together একটা গেল। তারপরে দেখি freedom will ring from the mighty mountains of New York, right? Freedom will ring from the mighty mountains of New York, ওকে আচ্ছা তারপরে দেখি তো চিলড্রেন উইল নট বি জাজড বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, গুড এটা সুন্দর। চিলড্রেন উইল নট বি, বাচ্চারা কি হবে না, গণ্য হবে না। চিলড্রেন উইল নট বি জাজড বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, মানুষের গায়ের রং দেখে তাদেরকে বিবেচনা করা হবে না। এবং লাস্ট, দ্য নেশন উইল রাইজ আপ অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড। এটা সুন্দর, লামিয়া হোসেন এটা সুন্দর হয়েছে, হ্যাঁ দ্য নেশন উইল রাইজ আপ অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড, সুন্দর। দ্য নেশন উইল রাইজ আপ, দ্য নেশন উইল রাইজ আপ and live out
the true meaning of its শেষ, ফুল স্টপ হবে না। ওকে, ডান, থ্যাংকস। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম পুরো জিনিসটা? বলো তো, আমাদের আজকে একটা দীর্ঘ ক্লাস হলো। আমরা শুরু করেছি ঠিক 2:30, এখন বাজে 4:35, মাঝখানে একটা 5-7 মিনিট একটা ব্রেক হয়ে গেছিলো ক্লাস আটকায় যাওয়ার কারণে। সো মোটামুটি 2 ঘন্টায় আমরা দুইটা প্যাসেজের বাংলা অর্থ, পূর্ণাঙ্গ অ্যানালাইসিস, শব্দার্থ, এমসিকিউ, কোয়েশ্চেন, ফ্লো চার্ট আমরা শেষ করতে পেরেছি। দ্যাটস আ হিউজ সাকসেস ফর আস। ওকে, তাহলে আমরা পারবো না বলতো? আমাদের যে এই প্যাসেজ থেকে আমাদের প্যাসেজগুলো পরীক্ষায় আসে বা প্রশ্ন আসে, এমসিকিউ আসে, ফ্লো চার্ট আসে, আমরা কি পারবো না বলতো? আশা করা যায় কি? আশা করা যাচ্ছে যে না, আমরা ভালোভাবে বুঝেছি প্যাসেজগুলো। আলহামদুলিল্লাহ ভাইয়া, ক্লাসটা সুন্দর ছিল। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। ডান ডান, ইয়েস, ইনশাল্লাহ পারবো। ইয়েস, পারতেই হবে। সব কিছু ক্লাসে পড়াই দিছি, এর বাহিরে আর কিচ্ছু লাগবে না প্যাসেজের। এবার তুমি কি করবা? তুমি যদি ভালো লাগে টেস্ট পেপার খুলে এগুলোর উপর আরও কোয়েশ্চেন থাকলে সেগুলো চেক করো, দ্যাটস ইট, শেষ তোমার কাছে। ওকে, আচ্ছা, তাহলে তোমরা সবাই ভালো থাকো। ভাই আপনার কোনো বই আছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে? না, আমার কোনো তেমন বই নেই, তবে অ্যাডমিশনের উপর একটা আমার গ্রামারের লেখা বই আছে, ঠিক আছে? ওইটা তোমরা বন্দি বাসলা ওয়েবসাইটে পাবা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করতেছি। তোমাদের সাথে ভাইয়ের দেখা হবে আবার সম্ভবত আগামীকালই, কারণ আমাদের একটা ক্লাস মিস গিয়েছিল, সৈকত ভাই ওইখানে রিপ্লেস হয়েছিল। সো আমি ক্লাসটা আগামীকাল কয়টা বাজে নিব ভাইয়া জানাবো, অথবা যদি আগামীকাল নেওয়ার মতো সুযোগ না হয় কোনোভাবে, তাহলে কবে নিব আমি জানাবো। তবে অবশ্যই সেটা এই মাসের মধ্যেই, মানে 28 তারিখের আগেই হবে, বোঝা গেছে? তাহলে আমরা এর মধ্যে তোমাদের ক্লাসটা নিয়ে আমরা ম্যাচ করে দিব, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো, তোমরা যেন ঠিক মতো পড়াশোনা করতে পারো, ঠিক আছে? সবাইকে অনেক দোয়া জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।